আমরা চেনাবো সময়কে, আমরা চেনাবো চারপাশকে। আমরা শেখাবো কি করে প্রশ্ন তুলতে হয় চোখে চোখ রেখে। চারপাশকে নতুনভাবে জানতে দেখুন জানতে চায় দেশ দীপঙ্করের সাথে। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপঙ্কর শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চায় দেশ। ইয়াস আমাদের কে ছুঁয়ে চলে গেল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাণ্ডব কিন্তু করে গেল। এই তাণ্ডবের ফলে আমরা যেভাবে বাঁধ যেভাবে ভেঙে পড়লো এবং জল যেভাবে ঢুকে যাচ্ছে গ্রামবাসীদের ঘরের ভেতর, চারিদিকে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজকের এই পরিস্থিতিতে কেন এরকম পরিস্থিতি হচ্ছে, কেন আজকে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই জায়গায় কোনো উদাসীনতা রয়ে গেল? কারণ দীর্ঘদিন এই বাঁধ নিয়ে কিন্তু রাজনীতি চলেছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই বাঁধ যে নির্মাণ করতে হবে, এই বাঁধের নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা কিন্তু সঠিকভাবে বাঁধ নির্মাণ হলো না। তার ফলে সুন্দরবন এবং বিভিন্ন উপকূলবর্তী এলাকার মানুষেরা এইভাবেই কিন্তু তাদের ঘরবাড়ি, তাদের সব কিছু ভেসে চলে যায় এইভাবে যখন দুর্যোগ আসে। আজকে আমাদের মনে আছে দ্য লিটল হিরো অফ হারলেম গল্পের হান্স রিকানকে মনে আছে? নেদারল্যান্ড হারলেম শহরের 8 বছরের হান্স বাড়ি ফেরার পথে বাঁধের গায়ে ছিদ্র দিয়ে জল গড়াতে দেখে বুঝতে পেরেছিল কি ঘটতে চলেছে। নিজের শহরকে প্লাবিত হওয়ার হাত থেকে বাঁচাতে উপায় না দেখে সারা রাত হাত দিয়ে সেই ছিদ্রের মুখ চেপে বসে থাকে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা জি প্লটের বাসিন্দারা এই দিন হান্সের গল্পটাই মনে পড়িয়ে দিলেন। আজকে পাথর প্রতিমার যে গল্প, এটা গল্প নয়, এটা বাস্তব। কারণ পাথর প্রতিমার গ্রামবাসীরা আজকে দেখলো যেভাবে বাঁধ ভেঙে গ্রামবাসীদের ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা মাটি দিয়ে, কেউ খড় দিয়ে, কেউ বা শুয়ে নিজের বুক দিয়ে সেই বাঁধ আটকানোর চেষ্টা করলো। আসুন এইভাবে প্লাবিত হওয়া আজকে যেভাবে গ্রামবাসীগুলো ভেসে চলে যাচ্ছে তাদের কথা আমাদের ভাবতে হবে। সবাইকে এক হয়ে এই বাঁধ নির্মাণ কিভাবে সম্ভব সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব, জানবো এবং জানার চেষ্টা করব। আসুন আমরা কিছু কিছু ফুটেজ আপনাদের দেখাবো কি পরিস্থিতি হচ্ছে, দেখুন আপনারা নিজের চোখে। কারণ বিভিন্ন জায়গায় আজকে বাঁধ ভেঙে যে বাঁধের জল যেভাবে গ্রামবাসীকে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আজকে আমরা সত্যি এগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি না যে তাদের যেভাবে দুঃখ, তাদের যেভাবে সব কিছু ভেঙে চলে যাচ্ছে, কিন্তু তাদের পাশে আজকে কিন্তু এখনও কিন্তু রিলিফ টিম পৌঁছতে পারেনি অনেক জায়গায়। দেখুন কি পরিস্থিতি দেখুন।
গ্রামের পর গ্রাম ভেসে গেল এই বাঁধের অবহেলার জন্য। আজকে যেভাবে আমরা দেখলাম যে আমফানের পরও কিন্তু এই ইয়েস আসা যেভাবে তছনছ করে গেল গ্রামগুলো, কেন বাঁধ নির্মাণ হলো না, কেন বাঁধে অবহেলা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রাক্তন স্পিকার সিপিআইএমের শ্রমিক লাইড়ি, তিনি এই বাঁধ নিয়ে আজকে একটি মন্তব্য রেখেছেন, সেটা দেখিয়ে আমরা আলোচনা শুরু করব। দেখুন তিনি কি বললেন, দেখুন। এই দিন ছিল পূর্ণিমার ভরা কোটাল। একদিকে ঝোড়ো হাওয়া আর একদিকে পূর্ণিমার ভরা কোটাল, এই দুই মিলিয়ে গোটা সুন্দরবনের কোস্টাল এলাকার বিস্তীর্ণ অংশের গ্রাম প্লাবিত। সমুদ্রের নোনা জল সেখানে ঢুকে গেছে, বিভিন্ন নদীর নোনা জল সেখানে ঢুকে গেছে, একেবারে হিঙ্গলগঞ্জ থেকে সাগর এই সব এলাকাতেই। এবং প্রতি বছর সুন্দরবনের মানুষ একবার করে সর্বহারা হন। কেন? এটা কি আটকানো যায় না? সুন্দরবন এলাকায় আপনারা সবাই জানেন 102টো দ্বীপ আছে, তার মধ্যে 48টা দ্বীপ অরণ্য, আর বাকি দ্বীপগুলোতে মানুষ বসবাস করেন। এই যে দ্বীপ, এই দ্বীপগুলোতে সব মিলিয়ে সুন্দরবনের যে বসতি এলাকা, সেখানে যাতে সমুদ্রের জল কি নদীর জল বিশেষ করে জোয়ারের সময় ঢুকতে না পারে, অথবা অতিবৃষ্টি বা ঝড়ের সময় ঢুকতে না পারে, তার জন্য যেমন যেমন বসতি হয়েছে তেমন তেমন বাঁধ তৈরি হয়েছে। এই বাঁধের পরিমাণ বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী 3800 কিলোমিটারেরও বেশি। কিন্তু আমাদের রাজ্য, তাদের ইরিগেশন দপ্তর বলছে 3122 কিলোমিটার। এখন এই 3122 কিলোমিটার নদীবাঁধ, এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। বামফ্রন্টের আমলে এই নদীবাঁধ নিয়মিত মেরামত হতো, নিয়মিত দেখভাল হতো। কিন্তু 2009 সালে সবারই মনে আছে, আয়লা গোটা সুন্দরবনকে এলোমেলো করে দিয়ে চলে গেছিল। সেই সময় যে কেন্দ্রীয় সমীক্ষক দল আসে, সেই সমীক্ষক দল তারা জরিপ করে বলেন সব মিলে 778 কিলোমিটার বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর জন্য তারা 5032 কোটি টাকা বরাদ্দ করেন। এটা খুবই দুঃখের কথা যে সুন্দরবনের মানুষকে রক্ষা করার প্রকল্প নিয়ে সেই সময় সংকীর্ণ রাজনীতি করেছিল তৎকালীন সময় বিরোধী দল তৃণমূল। সুন্দরবন এলাকারই এক নির্বাচিত সাংসদ, যিনি মন্ত্রীও ছিলেন, শ্রী চৌধুরী মোহন জাটুয়া, তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন যাতে বামফ্রন্টকে এই অর্থ না দেওয়া হয়। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও সেই সময় বলেছিলেন সরকারকে যেন এই অর্থ না দেওয়া হয়। যাই হোক, তারপর তো ওরাই সরকারে আসলেন। সরকারে আসবার পর এই 5032 কোটি টাকা কি করলেন? 70 কিলোমিটার নদীবাঁধ মাত্র তারা মেরামত করলেন, বাকি অর্থ ফেরত চলে গেল। এবং সুন্দরবনের বাঁধের যে নিয়মিত দেখভাল করা এবং নিয়মিত সারা বছর ধরে এই বাঁধ সারাবার যে কাজ, এই কাজ কার্যত আর হয় না গত 10 বছর ধরে। তার ফলে বিভিন্ন সময় বাঁধ ভেঙে যায়। এই যে গত বছর আমফান হলো, আমি বিভিন্ন স্পটের নাম ধরে ধরে বলে দিতে পারি যে কোথায় কিভাবে আমফানের সময়তেও যে স্পটে বাঁধ ভেঙেছে, একই জায়গায় গতকালও বাঁধ ভেঙেছে। একই জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসিয়েছে। তাহলে 1 বছর সময় কি মেরামত হলো সেখানে? এখনো পর্যন্ত সব হিসেব তো নেই, মুখ্যমন্ত্রীও সব হিসেব এখনো দিতে পারেননি, সে হয়তো আরো একটু সময় লাগতে পারে। কিন্তু অসংখ্য জায়গায় যে বাঁধ ভাঙল, এই তার বেশিরভাগ জায়গায় আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ওই অর্থ কেন ফেরত পাঠানো হয়েছিল? আর তারপর 2014 সালে ওই অর্থ ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন বরাদ্দ হয়েছিল। 2014 সালে বিজেপির সরকার আসার পর তারাও আর সুন্দরবনের জন্য কোনো অর্থ বরাদ্দ করেননি। তা সুন্দরবনের এই যদি দীর্ঘস্থায়ী সমাধান করতে হয়, রাস্তা দুটোই। একটা হচ্ছে ব্যাপক পরিমাণ ম্যানগ্রোভ ওখানে লাগাতে হবে,
মাটি যাতে ভঙ্গুর না হয়। এক, মুখ্যমন্ত্রী গতবার আমফানের পর ঘোষণা করে দিলেন 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। কোথায় গেল সেই 5 কোটি ম্যানগ্রোভ? আমি অবশ্য জানি না অত এলাকাই আছে কিনা 5 কোটি ম্যানগ্রোভ লাগাবার মতো। আমি যেটুকু যা সুন্দরবনে গত 20-25 বছর ধরে যেটুকু কাজ করি, রাজনীতির কাজ, সমাজের কাজ, কোথায় গেল? 5,000 ম্যানগ্রোভও লাগানো হয়েছে কোথাও? দ্বিতীয়, যদি বাঁচাতে হয়, এই যে সুন্দরবন অঞ্চল ঘিরে গত 10 বছর ধরে অসংখ্য বেআইনি ভেড়ি তৈরি হয়েছে, বাঁধ কেটে ভেড়ি তৈরি হয়েছে, সেই ভেড়ি দিয়ে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসাচ্ছে। জানেন না মুখ্যমন্ত্রী কারা করছে? তার দলের এমএলএরা এর সঙ্গে যুক্ত, তার দলের পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কার্যকর্তারা এর সঙ্গে যুক্ত, জানেন না? এখন বলছেন তদন্ত কমিটি করবেন 10 বছর বাদে। ভালো করুন, কিন্তু এইসব বেআইনি ভেড়ি কি বন্ধ হবে? ভেড়ি যদি বন্ধ না হয়, কখনো সুন্দরবনের বাঁধ ভেঙে এই জল ঢোকা আটকানো যাবে না। আর 3 নম্বর কাজ যেটা গুরুত্বপূর্ণ, এই সুন্দরবনের নদীবাঁধ, যা রাজ্য সরকার বলছে 3,122 কিলোমিটার, অথবা বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী যা 38,000 কিলোমিটার, 3800 কিলোমিটার, সেই বাঁধ যদি পাকা না করা যায় তাহলে সুন্দরবন রক্ষা পাবে না। এটা খুব স্বাভাবিক। সুন্দরবনের ইতিহাস যারা জানেন তারা খুব ভালো করেই জানেন, এই সুন্দরবনের তলায় চাপা পড়ে আছে কিন্তু আরেকটা সুন্দরবন। অর্থাৎ এখানে মাটি খুঁড়ে দেখা গেছে যে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ মাটির তলায় 40 ফুট তলায় সোজাভাবে দাঁড়িয়ে আছে। এরকম অসংখ্য উদাহরণ অসংখ্য জায়গায় পাওয়া গেছে। ফলে অতীতেও মারাত্মক জলোচ্ছ্বাস হয়েছে, যে জলোচ্ছ্বাস গোটা সুন্দরবনকে হয়তো মাটির তলায় নিয়ে চলে গেছে। এ নতুন সুন্দরবন। ফলে নতুন সুন্দরবন আর সুন্দরবনের মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে বেআইনি গাছ কাটা বন্ধ করতে হবে, নতুন ম্যানগ্রোভ লাগাতে হবে, বাঁধ কেটে ভেড়ি তৈরি বন্ধ করতে হবে, চাষের জমিকে মাছের ভেড়িতে রূপান্তরিত করা বন্ধ করতে হবে, আর নদীবাঁধ পাকা করতে হবে। এখন নদীবাঁধ পাকা করার কাজ এ রাজ্য সরকার কখনোই একা করতে পারবে না। মেরামত করতে পারে, যেমন আমরা বামফ্রন্টও করতাম, সেটাও তো 10 বছর ধরে হয় না। এই দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। শোনালাম শ্রমিক লাহিড়ী, তিনি কি বললেন এই বাঁধ নিয়ে। আজকে যেভাবে বিস্তীর্ণ এরিয়া, বাঁধ যেভাবে ভেঙে পড়ে জল ঢুকে যাচ্ছে, গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজকে সুন্দরবনের মানুষ বারবার এই যখনই এরকম দুর্যোগ হয়, তাদের কিন্তু এই একই রকমভাবে বাঁধ ভেঙে জল ঢুকে যায় এবং গ্রামের পর গ্রাম তছনছ হয়ে যায়। আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন একে একে তারা আমরা পরিচয় করে নেব। আমাদের সাথে তৃণমূল থেকে রয়েছেন অমিত পোদ্দার, বিজেপি থেকে রয়েছেন শান্তনু সিং এবং সিপিআইএম থেকে রয়েছেন নিরঞ্জন সিং, আর রাজনৈতিক বিশেষজ্ঞ ও 24 আওয়ার্স টিভির থেকে রয়েছেন জয়দেব ধর। সবাইকে 24 আওয়ার্স টিভির লাইভ ডিবেটেশনে অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই নিরঞ্জন সিংয়ের কাছে যাব সিপিআইএম থেকে। তিনি আছেন আমাদের সাথে। নিরঞ্জনবাবু শুনতে পাচ্ছেন? নিরঞ্জনবাবু শুনতে পাচ্ছেন? নমস্কার সবাইকে। নিরঞ্জনবাবু শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার অডিওটা ব্রেক হয়ে আসছে, আপনি একটু ফ্রেমটা ঠিক করে নিন। আপনি একটু দয়া করে ফ্রেমটা ঠিক করে নিন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ফ্রেমটা রোটেট করে নিন। ফ্রেমটা রোটেট করে নিন, ফ্রেমটা রোটেট করে নিন। হ্যাঁ, নিরঞ্জন বাবু আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। নিরঞ্জন সিং, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি এবার। নিরঞ্জন বাবু, আজকে আপনারা 34 বছর রাজত্ব করলেন আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু এই বাঁধ মেরামত নিয়ে এই অবহেলা সবসময় রয়ে গেল। আজকে যার কবলে একটু আগেই আমরা শোনালাম যে আপনাদের দলের শ্রমিক লাহিড়ী তিনি বললেন এবং আজকে মুখ্যমন্ত্রীও ক্ষুব্ধ, কিন্তু কোথাও না কোথাও এই বাঁধ মেরামত নিয়ে যে অবহেলা, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি।
কি বলবেন 34 বছরের রাজত্বে এই বাঁধ কেন মেরামত হলো না? যারা এই 24 ঘন্টাতে এই শোয়ে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে। আমি এই জেলায় দীর্ঘ 2 সাল থেকে 8 সাল পর্যন্ত মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলাম। এখন আমি রাজনৈতিকগতভাবে পার্টির সেক্রেটারি। 2014 সাল থেকে অদ্যাবধি আমি পার্টির সেক্রেটারি আছি। এই জেলার আমি জানি যে এই জেলার নদী নালা খাল বিল সমুদ্র আমার গোটাটাই এই জেলার জানা। এখন এই জেলায় অতীতে 34 বছর আর বর্তমানে 10 বছর। 10 বছরে গত 3 বছরে তো গত 5 বছরে 3 জনকে সেচ মন্ত্রীকে দেখলাম। 2 জন এই জেলার সেচ মন্ত্রী ছিলেন আর একজন এই জেলার বাইরে সেচ মন্ত্রী ছিলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সেচ মন্ত্রী হতে গেলে জেলার নদী, জেলার সমুদ্র, সমুদ্র বাঁধ এবং নদী বাঁধ এগুলি তার নকশা এবং ম্যাপ বানানোর প্রয়োজন আছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে তারা কি আদপে যে সমস্ত নদী আছে জেলায় কটা নদীর বাঁধ আছে, কত বাঁধ আছে তা তাদের জানা নেই। জানা নাই বলেই এই দুরবস্থা পূর্ব মেদিনীপুর জেলায় হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় সেটা কারো হাতে, আমার হাতে নেই, আপনার হাতে নেই, কার হাতে নেই। প্রাকৃতিক বিপর্যয় হলে তাকে যে প্রি প্রোটেক্টিভ দেওয়ার যে মেজার, সেই মেজারগুলো নিতে হয় ওই যখন প্রাকৃতিক বিপর্যয় আসে তখন নয়, তার অনেক আগে থেকে নিতে হয়। আমি এই 1 বছরের মধ্যে বুলবুল দেখলাম, আমফান দেখলাম, আবার ইয়াস দেখলাম। এখনো ঘুম সরকারের ভবিষ্যতেও ঘুম ভাঙবে না। এখন মানুষের রায় প্রতিষ্ঠিত করেছে, আমাদের মেনে নিতে হয়েছে। কিন্তু যদি ব্যবস্থা না নেওয়া হয়, করোনা এসছে, আমরা ধরুন আগাম সবাই সতর্ক হচ্ছি, মাছি, হাত ধুইছি, আমরা ডিস্টেন্স মেনটেন করছি। এটা কেন করছি না, এই ভাইরাস যাতে মানুষের মধ্যে না ছড়ায়। কিন্তু যারা আজকে সরকার আছে তাদের তো দায়িত্ব আছে, সেই দায়িত্ব বিগত 10 বছর পালন করেনি, আরো 10 বছর থাকলে তারা পালন করবে না। তাদের মনের মধ্যে তো এই চিন্তা ভাবনা নেই যে মানুষের আপনারা কি করলেন 34 বছরে? আপনারা কি করলেন 34 বছর? তো রাজ্য আপনারা শাসন করেছেন, রাজ্যকে চালিয়েছেন, সেই সময় কি বাঁধগুলো নির্মাণ করা দরকার ছিল না? আপনারা কি জানতেন না? একটু আগেই তো শ্রমিক লাইনে তিনি বললেন 24 বছরে আমরা প্রত্যেক বছরেই মৌসুমের অনেক আগে মার্চ মাসে সমস্ত ডিপার্টমেন্ট এবং বিশেষ করে ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে প্রি প্রোটেক্টিভ ব্যবস্থা নেই, এবং সেই প্রি প্রোটেক্টিভ ব্যবস্থার মধ্য দিয়ে আপনি আমাদের এই 34 বছরের ইতিহাসের খতিয়ানে আপনি তুলে ধরুন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ আর এখনকার যে এই বছরে বছরে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা মানুষই বিচার করে বলে দেবে, সেটা আমাদের বলতে হবে না। 34 বছরের সঙ্গে তুলনা করলে আজকের তুলনা
ওটা হয় না। আপনারা বলতে পারেন, কারণ 34 বছরে আমাদের কোন মন্ত্রী এমএলএ কে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের এটা তুজ দেওয়া হয় না। আজকে কিন্তু মন্ত্রী এমএলএ ধাক্কা দিয়ে তুজ দেওয়া হয়। এটাই আমাদের আনন্দের শূন্য পেতে পারি, সেই শূন্য পেলে আমাদের গর্ব হয়, বরং আনন্দ। ক্ষমতায় আমরা যাওয়ার আগে নিয়ে আর দায়িত্ব পালনের ইবাদত পালন করব, এই দায়িত্ব আমরা কোনোদিন নেই না। ধন্যবাদ। আমার সাথে এই মুহূর্তে বিজেপি শান্তনু সিং আছেন। শান্তনু বাবুকে জানতে চাইবো যে আপনারা সোনার বাংলা করার কথা বলছিলেন 2014 ক্ষমতা আসার পর বিজেপি কিন্তু একটাও টাকা রাজ্যে এই মুহূর্তে বাঁধের জন্য কিন্তু খরচা করলো না। আজকে যেভাবে সুন্দরবন এরিয়া ভেসে গেল, বিভিন্ন জায়গায় উপকূলবর্তীগুলো যেভাবে এরিয়া ভেসে গেল, আজকে ঘর বাড়ি মানুষের যেভাবে নষ্ট হয়ে গেল, আজকে আপনারা কিন্তু সোনার বাংলার কথা বলছিলেন। আজকে সোনার বাংলা তো দূরের কথা, আজকে মানুষগুলো বাঁচতে পারলো না, মানুষগুলোর আজকে এই অসহায়, এই দুর্দশা, কি বলবেন? ভুল শুধরে দিই, আমি বিজেপির সমর্থক, কিন্তু বিজেপিকে রিপ্রেজেন্ট করছি না। আর সংগঠনগতভাবে আমি হিন্দু সংগতির ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমরা যারা এখানে বসে আছি ঠান্ডা ঘরে বা উপরে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু একবারও ভাবছি না যে আজকে আমাদের এই ভাই বোনরা এক হাঁটু জলের মধ্যে, বা আজকে এই যে করোনা এত স্প্রেড করছে তার মধ্যে গাদাগাদি করে এক গাদা লোক থাকছেন, এই ফিলিংটা আমাদের আনতে হবে। এই আলোচনাটা গালাগালি দেওয়ার আলোচনা নয়। আমি তৃণমূলকে অ্যাকিউজ করবো, তৃণমূল অ্যাকিউজ করবে, এই আলোচনার জায়গা নয়। আমাদের জায়গা হচ্ছে আমরা এখান থেকে বেরোতে পারবো কিভাবে। এর প্রথম যে গুরুত্বপূর্ণ ব্যাপার, বাঁধগুলোকে পার্মানেন্ট করা হলো না কেন? পার্মানেন্ট করবার জন্য আজকে ইসরায়েল তো দেখিয়ে দিয়েছে, আর পৃথিবীর অনেক বড় বড় দেশ তারা দেখিয়ে, চীন দেখিয়ে দিয়েছে কিভাবে এই বাঁধের সমস্যা মেটানো যায়। 25 বছরে ওনারা বারে বারে মাটি ফেলেছেন, তৃণমূল ওখানে ভেরি করেছেন। এগুলো তো একটা সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হচ্ছে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াবো কিভাবে। প্রথম যেটা করতে হবে, বাঁধগুলোকে সংস্কার মানে 4 বস্তা মাটি ফেললাম, বালি ফেললাম নয়, বাঁধগুলোকে পার্মানেন্ট করতে হবে। তো প্রাকৃতিক দুর্যোগ আসবে, আমরা প্রাকৃতিক দুর্যোগ বাঁচাতে পারবেন না, নরেন্দ্র মোদী পারবেন না, সিপিএম এর শহীদ ভট্টাচার্য বাঁচাতে পারবেন না। প্রাকৃতিক দুর্যোগ আসবে, বাস্তবতাটাকে মেনে নিয়ে আমাদের ভাবতে হবে এটা থেকে বেরিয়ে আসার জায়গা কোথায়। প্রথম কথা, ম্যানগ্রোভ লাগানো। আমি শহীদ বাবুর কাছে একমত, কিন্তু আমরা লাগাইনি। কেন লাগাইনি তার উত্তর প্রশাসন দেবেন, আমি কাউকে অ্যাকিউজ করতে চাই না। আমগুলোকে পার্মানেন্টলি মেরামত করবার চেষ্টা করি। কেন করিনি? তার কারণ পার্মানেন্ট মেরামত করলে আমাদের পার্টি ফান্ডের টাকা আসবে না। থার্ড প্রশ্ন, এই কোস্টাল এরিয়াগুলোতে সমস্ত বাড়িগুলো সিমেন্টের বাড়ি করতে পারত, কংক্রিটের বাড়ি করতে পারত, এই লোক ডেস্টিটিউট হতো না। করিনি। প্রত্যেকবার বন্যা হওয়ার পরে কিংবা ঝড় হওয়ার আমরা ত্রিপল নিয়ে হাজির হয়েছি। তার আগে একটা ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি করেছি, তারা ত্রিপল নিয়ে গেছে। তো পার্মানেন্টলি কোস্টাল বেল্টের লোকদের একটা করে বাড়ি, অন্তত একটা করে ঘর দেওয়া হোক, একটা করে ঘর সরকারের পয়সা দেওয়া হোক, যে ঘরটা পাকা হবে, কংক্রিটের হবে, উপরে ছাদ থাকবে, তাহলে কিন্তু আমরা প্রবলেমটা অনেকভাবে সলভ করতে পারতাম। আজকে অনেকে বলছেন মমতা ব্যানার্জি রাত্রিবেলা ছিলেন, 65 বছরের মমতা ব্যানার্জি বা 67 বছরের মমতা ব্যানার্জি উনি সারাদিন সারা রাত বসে নবান্নে। আমাদের থেকে বেশি ঝড়ের তাণ্ডব সহ্য করতে হচ্ছে উড়িষ্যাতে। নবীন পট্টনায়ককে কিন্তু থাকতে হয়নি, ম্যানেজমেন্টটাকে ওনারা করছেন অনেক আগে থেকে। ওই ঝড়ের 2 দিন আগে হঠাৎ গাছ কাটা শুরু হলো, ঝড়ের 2 দিন আগে হঠাৎ ঠিক করা হলো যে এবার ম্যানগ্রোভ লাগাতে হবে, 2 দিন আগে ঠিক করা হলো ত্রিপল পাল্টাতে হবে, তা নয়। উই হ্যাভ টু মেক এ পার্মানেন্ট সলিউশন টু দিস প্রবলেম। আর সেটা যদি না করতে পারি, প্রত্যেকবার আমরা টিভিতে বসবো, অনেক বড় বড় কথা, কিন্তু যে মানুষগুলো যে তিমিরে ছিল
সেই তিমিরেই থাকবে। তার কারণ ওই তিমিরে রাখতে পারলে যারা যাদের ব্যবসা, রাজনীতি যাদের প্রফেশন, তাদের পক্ষে সুবিধে। প্রত্যেকবার লোককে কলা দেখাবো যে তোমার বাদ আমি করে দিচ্ছি, আমাকে ভোট দাও, বাদ করার টাকায় আমরা, সেই টাকায় আমরা ফুর্তি করবো, পার্টি ফান্ডে যাবে, নিজের পকেটে যাবে। সো উই ওয়ান্ট টু মেক এ পার্মানেন্ট সলিউশন এন্ড থিঙ্ক ইট পার্মানেন্টলি, নট পলিটিক্যালি। অমিত বাবুর কাছে এবার আমি যাব এবং জানতে চাইবো যে 778 কিমি ক্ষতিগ্রস্ত বাঁধের মধ্যে মাত্র 70 কিমি বাঁধ মেরামত করা হয়। কংগ্রেস আমলে বাঁধ মেরামতের জন্য প্রায় 45,000 কোটি টাকা রাজ্যে আসে, কিন্তু তার মধ্যে 40,000 কোটি টাকা ফেরত চলে যায়। আজকে বাঁধ মেরামত নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বললেন তিনি ক্ষুব্ধ এবং তিনি ম্যানগ্রোভের কথাও বলেছেন, কিন্তু বিরোধীরা বারবার বলছে এখনো পর্যন্ত ম্যানগ্রোভ লাগানো হলো না, সেখানে বাঁধ স্থায়ীভাবে মেরামত করা হলো না। 10 বছরের সরকার আপনাদের, আজকে এই সুন্দরবনবাসীদের অবস্থা, আজকে তারা একেবারে তাদের কাছে কিছু নেই। এখন কি বলবেন এই বিষয়ে? সিপিএম যে দাদা প্রথমে বলছিলেন, উনি 34 বছর তো ওনারা সরকারে ছিলেন, ওনাদের এত পাপ, সেই পাপ ধুতে ধুতে আমাদের অবস্থা খারাপ। ওনারা যখন 34 সরকারে ছিলেন, এতদিন একটা দল সরকারে থাকার পর সুন্দরবনের যে দ্বীপগুলো এবং তার যে সঠিক পরিকল্পনা কেন করলেন না, কেন করে ওখানকার মানুষকে একটা আধুনিক অবস্থার মধ্যে পৌঁছাতে পারলেন না? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 11 সালে ক্ষমতায় এসছেন, আসবার থেকেই কিন্তু আপনারা দেখুন পরপর পরপর সুন্দরবন অঞ্চল এবং সুন্দরবনের সন্নিহিত অঞ্চলের সমস্ত জায়গাগুলি করার চেষ্টা করছে। আর এটাও তো জানেন, এটাও সবাই জানে যে 11 সালে ক্ষমতায় আসবার পর, 14 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবার পর থেকে সিপিএম এর সরকার যে টাকা ধার করে গেছিল কেন্দ্রীয় সরকারের থেকে, সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চেপেছে। এবং কেন্দ্রীয় সরকারের থেকে আমরা কখনোই খুব ভালো সাহায্য পাচ্ছি না। আপনারা দেখেছেন আমফানের সময় হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরেছেন, কি করলেন? মাত্র 1,000 অগ্রিম দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা? 37,000 কোটি টাকা। সেসব বলেছিলেন 7,000 কোটি টাকা আমাকে দিন, কাজগুলো করি। তখনও কিন্তু করোনা ছিল, ভেবে দেখুন কতবারের কথা আমি বলছি। এবং অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানোগ্রাফ গাড়ানোর কথা বলেছিলেন, তার আগে থেকে উনি কাজগুলো করছিলেন। আর ভেরির কথা বলছিলেন, শ্রমিক বাবু বলছিলেন, আমি শুনি, দাদাও বলছিলেন, ভেরি কি তৃণমূলের সময় হয়েছে? ভেরি সিপিএম এর গভর্নমেন্টের সময় ছিল না? ওই ভেরিগুলোই তো কন্টিনিউ করছে, ওই ভেরিগুলোই তো ওখানে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন। সরকার আসার পর কেন এর উপরে কোনো স্টেপ নেওয়া হয়নি? আপনাদের সরকার আসার পর কেন এর উপরে কোনো স্টেপ নেওয়া হয়নি? সরকার আসবার পরেই তো স্টেপ। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি খুব, এবং উনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলছেন যে আমি বিডিও এসডিও দিয়ে সমস্ত কাজ করাবো, গ্রামের সঙ্গে সংযোগ করে। পঞ্চায়েতের প্রধানদের সমস্ত কাজ বিডিওদের দিয়ে সঙ্গে রেখে করতে হবে, এসডিওদের সঙ্গে রেখে করতে হবে। তার কারণ এবারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন, আপনারা দেখুন, সমস্ত পরিষেবা উনি দুয়ারে সরকারের মতো করে নিয়ে যাবেন। যতজন মানুষ ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে এবারে এই ঝঞ্ঝাতে কিন্তু, আমি বলছি সবাই বেঁচে থাকুক, আজকের দিনে ভালো থাকুক, কিন্তু একটা মাত্র মানুষ আছে রামনগরে মারতে গিয়ে। সরকার অনেক আগে থেকে হয়েছিল, যারা আবহাওয়াবিদ আছেন তারা 10 দিন আগে করছিলেন, রাজ্য সরকার ঘোষণা করছিলেন, এবং যারা
ওই সুন্দরবন অঞ্চলের দ্বীপগুলোর চারিপাশ তাদেরকে বিভিন্ন জায়গায় সেফ জোনে নিয়ে যাওয়ার কাজ ছিল। এবং মাল্টিপারপাস যে সাইক্লোন সেন্টার সরকার করবে 45টা, তার মধ্যে 20টা সেন্টার অলরেডি করা হয়ে গেছে, 19টি চালু হয়ে গেছে, একটি কিছুটা কাজ বাকি আছে। সেই সব জায়গায় কিন্তু সব লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখুন, শুধু সুন্দরবনের ওই দ্বীপগুলোর অঞ্চল থেকে, ওই সন্নিহিত দীঘা, রামনগর, ওই অঞ্চলগুলো থেকে, পাথরপ্রতিম থেকে 10 লক্ষ লোককে সরিয়ে নিয়ে সেফ জোনে হয়েছে। এবং সরকার সব দায়িত্ব নিয়েছে তাদেরকে দেখভাল করবার জন্য, তাদেরকে ঠিকঠাক মতো রাখবার জন্য। এবং কিছু লোক, এটা তো খুব স্বাভাবিক, যতই সরকার বলুক না কেন, ঘরের ভিটে মাটি ছেড়ে অনেকে আসতে চায় না। তারা যারা আসতেনি, শেষ মুহূর্তে পর্যন্ত সরকার সেনাবাহিনীকে দিয়ে, এনডিআরকে দিয়ে এবং লোকাল প্রশাসনকে দিয়ে তাদেরকে ওখান থেকে সেফ জোনে নিয়ে গেছেন। হ্যাঁ, আমরা আপনাদের ইলেকট্রনিক মাধ্যম দিয়ে যে ওখানে মানুষ চেষ্টা করছে যাতে বাঁধের জল থেকে তারা নিজেরা সেফ থাকতে পারে, ভালো থাকতে পারে। আমাদের একটাই কথা, যে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে এই ভূমিকায় নিতে হবে। শুধু মুখে মুখে বড় বড় কথা বলবে, আর এখানে এসে শুধু বলে দিদি দিদি বলবে, আর ওখানে বসে শুধু হেলিকপ্টার ঘুরে বেড়াবে। এটা করলে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। সুন্দরবন একটা পৃথিবীর বিখ্যাত অঞ্চল, এই অঞ্চলকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আছে। রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা অত্যন্ত কম, রাজ্য সরকার একটা গরিব সরকার। এই রাজ্য সরকারকে কেন্দ্র যদি সাহায্য না করে, তাহলে সঠিকভাবে সব কাজ করা, ঠিকভাবে সম্পন্ন না হলে সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রচুর কাজ করছেন। 40,000 কোটি টাকা ফেরত কেন চলে গেল? 40,000 কোটি টাকা কেন ফেরত গেল? সেই সময় আমি একটা কথা আপনাদেরকে বলি, ফেরত যাওয়াটা ঠিক কথা নয়। সরকার একটা কাজে বাইন্ডিং টাইম দিয়ে দেয়। কাজটা ছিল বামফ্রন্ট সরকারের সময়কার কাজ, সেই কাজ তৃণমূল সরকারের সময় এসে কাজটা শেষ করার কথা ছিল। কিন্তু কেন্দ্র সরকার টাকা ফেরত নেয়, তারা বলে নতুন করে আবার টাকা অনুমোদন করবে এবং অনেক বেশি টাকা অনুমোদন করবে, তাতে ঠিকঠাক মতো বাদগুলো কাজ হয়। তার জন্যই টাকা দিয়েছিল। আজকে কেন কেন্দ্রীয় সরকার টাকা ঠিক মতো দিচ্ছে না? আজকে তো দিলে ঠিক মতো কাজ হয়। আপনারা 40,000 কোটি টাকা ফেরত দিয়ে দিলেন, কাজ করতে পারলেন না, আবার বলছেন, চিৎকার করছেন টাকা দিচ্ছে না। না না, এটা ভুল কথা। আমরা ফেরত দিয়ে দিলাম না। কেন্দ্রীয় সরকার টাইম বাউন্ড একটা প্রোগ্রাম ছিল, যে কাজটা বামফ্রন্ট সরকারের সময় শেষ হওয়ার কথা ছিল। বামফ্রন্ট সরকার তো শেষ করতে পারেনি। তাদের ব্যর্থতায় তৃণমূল সরকারের উপরে কেন আসবে? তাদের ব্যর্থতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে কেন আসবে? চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কাজ করার জন্য। এটা মানুষ নির্দিষ্ট করে জানে, মানুষ নির্দিষ্ট করে দেখতে পাচ্ছে। এটা ভুললে চলবে না। তার সঠিক ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে কাজ করবার জন্য। ধন্যবাদ। আমি এবার একটু জয়দেব বাবুর কাছে যাবো। এবার জয়দেব বাবুর কাছে এই বিস্তারিত ব্যাপারটা একটু জানতে চাইবো, যে আজকে বাঁধের এই উদাসীনতা কেন্দ্র এবং রাজ্যের, কি বলবেন? দেখুন, এখানে বলার যেটা থেকে শোনার ছিল, সিপিআইএম এর যিনি নিরঞ্জন বাবু রয়েছেন, সিপিআইএম এর নিরঞ্জন বাবু একটা কথা বললেন, কিন্তু উনি একটা কথা বললেন না। 1982 সালের ঘাটাল মাস্টার প্ল্যান নেওয়া হয়েছিল পুরোপুরি বামফ্রন্টের আমলে, এবং সেই ঘাটাল মাস্টার প্ল্যান আজও চলে। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ সিপিআইএম এর আমলেও আমরা পেয়েছি, এবং সিপিআইএম এর আমলে সেই বঞ্চনার অভিযোগ দিয়েই কিন্তু 82 থেকে 2011 সাল পর্যন্ত রাজত্ব করেছেন, কিন্তু আদতে কোনো কাজটা কিন্তু ঘাটালে করেননি। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, ঘাটাল মাস্টার প্ল্যান আজও অসম্পূর্ণ, এবং সেক্ষেত্রে যে টাকা কেন্দ্র বরাদ্দ করেছে, সেক্ষেত্রে বর্তমান যে তৃণমূল সরকার, তার কথা হচ্ছে অর্ধেকের বেশি দিতে হবে, অর্থাৎ কেন্দ্র সরকারকে 2/3 দিতে হবে। কিন্তু কেন্দ্র সরকার অর্ধেক টাকা দিতে রাজি হয়েছে। 17,000 কোটি টাকার প্রজেক্ট,
সেই প্রজেক্টের যে টাকা, সেই টাকা আসা না আসা সেই তোলা চলে। রাজ্য সরকার চাইছে আরো বেশি, কেন্দ্র সরকার বলছে না আরো কম। এর ফাঁকে পড়ে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানও আজও বিষবাও জলে। সেই বামফ্রন্টের আমল থেকে 79 থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নেওয়া হলো, কিন্তু ওই অঞ্চলের মানুষগুলোকে আজ পর্যন্ত কোনো সুরাহা না তৃণমূল কংগ্রেস না সিপিআইএম কেউ দিচ্ছে। এবারে আসি আমি সুন্দরবনে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে 4,500 কোটি টাকা এসেছিল, এই 4,500 কোটি টাকা এসেছিল আয়লার পরে, তখন মনমোহন সিং এর সরকার, মনমোহন সিং এর সরকারের আমলে 4,500 কোটি টাকা আয়লায় বাঁধ ভেঙে যাওয়ার সময় কিন্তু দেওয়া হয়। সেটা দেওয়া হয়েছিল কিন্তু বামফ্রন্ট আমলে কিছু, এবং বাকিটা তৃণমূল কংগ্রেসের আমলে। অতএব একসঙ্গে 4,500 কোটি টাকা তো কেন্দ্র দিয়ে দেয় না, কেন্দ্র পাটে পাটে টাকা দেয়। এবারে ঘটনাটা হচ্ছে যে বামফ্রন্ট আমলে যখন আয়লায় সুন্দরবনের বাঁধ ভেঙে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে বাঁধ করার জন্য টাকাটা দেয়, সেই টাকার কাজ অসম্পূর্ণ রেখে বামফ্রন্ট সরকার চলে যায়, এবং তারপরে তৃণমূল কংগ্রেসও কিন্তু সরকার ক্ষমতায় এসে সেই টাকাটা টাইম বাউন্ডের মধ্যে, সরকারি টাকা তো এটা জানা কথা যে একটা টাইমের মধ্যে কাজ সম্পূর্ণ না করতে পারলে টাকা ফেরত যাবে। তৃণমূলের যিনি রয়েছেন তিনি তো বলছেন যে টাকা আমরা সময়ের মধ্যে খরচা করতে পারিনি। তা এটা তো একটা সরকারের ব্যর্থতা। এটা তো তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন তিনি স্বীকার করছেন যে আমরা সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি। তাতে আসলে ভুক্তভোগী হলো ওই সুন্দরবন অঞ্চলের হাবাতে গোবাতে আমাদের গরিব মানুষ, প্রতি বছর বন্যায় যাদের ঘর বাড়ি জলে ভেসে যায় এবং বারবার তাদের ত্রাণ কেন্দ্র পুনর্বাসন কেন্দ্রে আসতে হয়। তাহলে কেন সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসও কাজটা শেষ করতে পারলো না এবং এই 4,000 কোটি টাকা কেন্দ্র সরকার ফিরিয়ে নিল, এবং সেটা কিন্তু মনমোহন সিং এর সরকারের আমলেই। মনে রাখতে হবে 2014 বিজেপি সরকারে আসার পর কিন্তু এই বাঁধ নির্মাণের জন্য একটা টাকাও কিন্তু কেন্দ্র থেকে পাঠায়নি, স্পেসিফিক্যালি সুন্দরবনের বাঁধ করার জন্য। তাহলে যে অপদার্থতা এবং যে দৈন্যতার জন্য সিপিআইএম দোষী বা দায়ী, তার অনেকটা দোষ এবং দায় কিন্তু কংগ্রেসকেও নিতে হবে আজকে। কারণ তৃণমূল কংগ্রেসের সেই সময় প্রশাসন সঠিক টাইমে কাজটা শেষ করতে পারলে এই 4,000 কোটি টাকা ফিরে যেত। সেই টাকাটা যে ফিরে গেল, আর তো কেন্দ্র থেকে আর 2014 পরে তো একটা টাকাও পাওয়া গেল। তাহলে দিনের শেষে তৃণমূল কংগ্রেস সময়ে কাজ শেষ করতে না পারার জন্য দায়ী থাকলো বা ভুক্তভোগী হলো সেই মানুষগুলো যাদের জন্য টাকাটা এসেছিল অনেক কষ্টে, এবং কাজটা হলে আজকে সুন্দর যেন যেত। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলার লাগোয়া লক্ষ্মীকান্তপুর, কুলপি, কুলতলি এই সমস্ত অঞ্চলের মানুষগুলো কিন্তু আজকে ঘর ছাড়া হতো না বা এই ত্রাণ শিবিরে গিয়ে তাদের থাকতে হতো না। তো এই যে একটা পেশাদারিত্ব বা সরকারি উদাসীনতা, যেটা আজকেও আমরা দেখছি করোনা কালে, সেই সরকারের উদাসীনতা বা পলিসি প্যারালাইসিস, নীতি পঙ্গুত্ব ফ্রন্টেও যেমন সত্য, তৃণমূল কংগ্রেসেও যেমন সত্য, বিজেপিতেও তেমন সত্য। আর এ মাথায় করে নিয়ে আমরা জনগণরা নিপীড় হই এবং ভুক্তভোগী হচ্ছি দিনের পর দিন। আমাদের প্রাপ্য টাকায় সরকার শুধু সঠিক পদক্ষেপ নিয়ে কাজটা যদি সম্পূর্ণ করে, তাহলে এই মানুষগুলোকে করোনা কালে আজকে ঘর ছাড়া হতে হতো না। তো সে বিজেপি হোক, তৃণমূল কংগ্রেসই হোক, আরসি হোক, এনারা মানুষ থেকে নিজেদের স্বার্থে, নিজেদের দলের স্বার্থে বেশি কাজ করে। ধন্যবাদ জয়দেববাবু, ঠিক সুন্দরভাবে বিষয়টা আমাদেরকে বোঝালেন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে। যদি এই বাঁধের টাকা যদি সঠিক পরিমাণে কাজে লাগাতে হতো, তাহলে এই সুন্দরবনবাসী বা এই দক্ষিণ 24 পরগনার মানুষ আজকে কিন্তু এইভাবে ভেসে যেতে হতো না, গ্রামের পর গ্রাম এইভাবে তছনছ হয়ে যেত না। আমি একই প্রসঙ্গ নিয়ে আবার যদি আমি একটু শান্তনু সিং বিজেপি থেকে রয়েছেন, শুনতে পাচ্ছেন শান্তনুবাবু? শান্তনুবাবু শুনতে পাচ্ছেন না? নেটওয়ার্ক জনিত একটু সমস্যা হচ্ছে। আমি নিরঞ্জন সিংয়ের কাছে যাব। নিরঞ্জন বাবু শুনতে পাচ্ছেন? আমি যেটা বলতে চাইছিলাম, নিরঞ্জন বাবু শুনতে পাচ্ছেন? এটার কিছু সমস্যা হচ্ছে, তা সত্ত্বেও বলি তো বিজেপির তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক যা বলছেন সবটাই আমি মন দিয়ে শুনেছি।
আমার প্রথমত যেটা বলা যে সুন্দরবন নিয়ে আমাদের সময় হয়তো কিছু ত্রুটি দুর্বলতা বা অবহেলা থাকতে পারে, আর সেই অবহেলার দায় আমরা অস্বীকারও করতে পারি না। কিন্তু তার থেকে বড় যাদের দায় তারা কিন্তু স্বীকার করলেন না, স্বীকার না করে অপরের ঘাড়ে চাপাতে চাইলেন। সুন্দরবনের আইলার সময় থেকে যে ধরনের প্রতি বছরই ওখানকার মানুষ এই বর্ষা এলে এই সময় তাদেরকে দুশ্চিন্তায় রাত পোহাতে হয়, রাতে ঘুমাতে হয়, আর কোথায় তারা যায় যখন বাঁধ ভাগে তাদের অবস্থা শেষ থাকে। তা আমাদের 34 বছরের ব্যর্থতা আমরা ধরে নিলাম, কিন্তু 10 বছর ধরে ওনারা কি ভাবতে পারলেন না যে সুন্দরবনকে ওইটা আমাদের প্রাধান্য দিতে হবে? এটা তো ভাবলেন না। আর ভোটের সময় বড় বড় আপনারা স্বপ্ন দেখিয়ে যাবেন, আর এইভাবে সুন্দরবনবাসী থেকে শুরু করে উপকূলবাসীরা এইভাবে এইভাবে ত্রাণের জন্য এইভাবে তারা ভেসে যাবেন। এটাই হচ্ছে রাজনীতি। ত্রাণ তো দেওয়াটা এটা খুব কৃতিত্বের কাজ নয়। মানুষকে স্থায়ীভাবে বসবাস করা এবং মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারে সেই বিষয়টা আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। এটা তো কখনো নয়, কিন্তু কংগ্রেসে আমি যাদেরকে চিনি আর কি, তারা যদি আন্তরিকতার সঙ্গে সঠিকভাবে এই বন্যা বা নদী বাঁধ বা সমুদ্র তটবর্তী এলাকা বা ম্যানগ্রোভ লাগানো এই নিয়ে যদি তাদের মনোনিবেশটা থাকতো, তাহলে ঘূর্ণিঝড় হতে পারে, আমফান হতে পারে, আয়লা হতে পারে বলুন, কিন্তু সেটা মানুষের কম ক্ষতিগ্রস্তের উপরে মানুষকে অনেকটা সুরাহা করতে পারে। আমি এই গত 5 বছরে 3 জন সেচ মন্ত্রী ছিলেন, সেই 3 জন সেচ মন্ত্রীকে আপনারাও চেনেন, আমিও চিনি। আমি ব্যক্তিগতভাবে চিনি মানে আমার জেলার বলে। তাদের সম্পর্কে আমার মুখ দিয়ে নিশ্চয়ই কুরুচিকর করানো উচিত নয়। তো আমি তাই বললাম যে তারা এখনো পশ্চিমবাংলার সমস্ত নদী নালা সমুদ্র তটবর্তী কত কিলোমিটার আছে জানে না। তারা কি করতে হবে প্রোটেক্টিভ ওয়ার্ক সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই। তাদের অভিজ্ঞতা একটাই আছে, বিভিন্ন সময় ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের টাকা আসবে, খাল নাকে হবে, আর রিটায়ার্ড ইঞ্জিনিয়াররা বছরের পর বছর বসে থাকবে। রিটায়ার্ড ইঞ্জিনিয়ারদের প্রমোশন দেওয়া হয়, চিফ ইঞ্জিনিয়ার কবার প্রমোশন পেয়েছে, আর কেন পেয়েছে সেসব আপনারা সবাই জানেন। আমফানে কি হয়েছে তাও জানেন। আমফানে যে টাকা সে কি প্রকৃত? আমার জেলায় তো আমফান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে। আসুন দেখাবো সবাইকে চোখের সামনে, যাদের 3টা পাকা বাড়ি 4তলা পাকা বাড়ি তারা আমফানের টাকা পেয়েছে। যার পঞ্চায়েত মেম্বার তার 7 ভাই থাকলে 7 ভাই আর 7 বউয়ের নামে টাকা পেয়েছে। আর এসব কথা বলে সময় নষ্ট করে আপনাদের লাভ নেই। দলটা সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যাঁ, প্রকৃত যদি আন্তরিকতা থাকে, ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, মানুষ পিছন থেকে অন্তত চোর জুয়ার চোর বলবে না। শুভেন্দু অধিকারী তৃণমূলে নাই, চলে গেছে। ওর কি কেলেঙ্কারি নেই, 10খানা লম্বা পিরামিড। হ্যাঁ, উনি তো
আহ, মানে আমার মুখ দিয়ে সব আমি সাধারণত কুরুচিকর কথা বলি না, কিন্তু উনি যখন আবার লাভ মেরে অন্য জায়গায় গিয়ে গেলেন মাথা ধরে, এবারে ওই ফিরাজের সঙ্গে ধরা পড়তো, সেই আগে ভেবে টেবেই তো উনি লাফিয়ে গেলেন। তো উনার নিজেকে আগে নিজের আত্ম অনুশীলন করুন, পাপ করেন, যেভাবে জনগণের টাকাকে আত্মসাৎ করেছেন, তবে পূর্ব মেদিনীপুরে চুষে উনি খেয়েছেন। আজকে উনি হয়তো দম্ভের ক্ষমতাসীন হতে পারেন, আগামী দিন মানুষ কাউকে ছাড়বে না। শুনুন, 34 বছরে কিছু ঘাটতি দুর্বলতা যা বলতে পারেন ছিল বলেই তো মানুষ আমাদের রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করার পর মানুষ যাদের এনেছেন তাদেরকে দেখছে, আবার যাদের এরপরে আবার যারা আসবে তাদেরকে দেখবে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে পারি যে যে যেমন কাজ করবে সে তার ফল পাবে। আপনি জেনে রাখুন যে এই শুভেন্দু অধিকারী যে সমস্ত পাপ করেছে, সে পাপের নায়িকা ছিলেন মমতা ব্যানার্জি। জানতেন না এইসব পাপিকা? জানতেন না কি করছেন উনি এই জেলায়? তাকে আজকে চলে যাওয়ার পর তাকে নানান কথা বলছে, সে ওর বিরুদ্ধে নানান কথা বলছে, তর্জাগান হচ্ছে। এসব মানুষ পশ্চিমবাংলার শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, ঐতিহ্য একটা পশ্চিমবাংলার ছিল, সে ঐতিহ্য আজকে পশ্চিমবাংলা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ তারা যা বিবেচনা আমাদের সবাইকে মেনে নিতে হবে। মানুষই ইতিহাস রচনা করে, আবার মানুষ কখনো কখনো ভুল করে, ভুল করার জন্য তার সংশোধনের সুযোগ দিতে হয়। তাই আমি মনে করি যে আলোচনা আপনারা শুরু করেছেন, সেই আলোচনায় আমার জেলায় এখন এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল থেকে। আর বিশ্রাম নেই একটুকুনো, গোটা জেলা জুড়ে কান্নার রোল, জল নাই, খাদ্য নাই। ওই যে আয়লা সেন্টার বলছে, কোনটা সেন্টার সেবক, আর কোথা ত্রিপলও নেই, খাওয়া নেই। আর ওখান থেকে তোলা হয়েছে, এত পুলিশ দেওয়া হয়েছে। আরে আমি লোকটা তো জেলায় আছি, আমি জানি না? আমি জেলার বাস্তব চিত্র জানি না? জেলার কান্নাকাটি জানি না? জেলার ভয়াবহতা জানি না? আমার দলের লোক নয়, অন্য অংশের লোককে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কিভাবে সে তাদেরকে আয়লা সেন্টারে নিয়ে এসে রাখা হয়েছে, কিভাবে তারা রাত কাটিয়েছে, দুপুর পর্যন্ত এক গ্লাস জলের জন্য তাদের কাছে মনে হয় যে স্বর্ণ প্রাপ্তি পেলাম। জল পাচ্ছে না মানুষ, নোনা জল ঢুকে গেছে, গ্রামের পর গ্রাম 10 ফুট 12 ফুট করে জল আছে, হাজার হাজার ভেড়ি, সেই ভেড়ি মাছের ভেড়ি, মাছ মরে গেছে, বাড়ি পড়ে গেছে, রাস্তাঘাট ভেঙে চুরে শেষ হয়ে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা এই জেলায়। আর সেই জেলায় যারা 10 বছর আছে তারা পঞ্চায়েতের মাধ্যম দিয়েই হোক, সরকারের ব্যবস্থাপনায় হোক, আর মন্ত্রী তার ব্যবস্থাপনায় হোক, আর তার সাংসদ হোক, আর তাদের, তাহলে আজকে দুর্ভিক্ষের কান্না কেন ঘটছে? একটু আত্ম অনুশীলন করুন। ওই তৃণমূল কংগ্রেসের বন্ধুকে বলবো, শুনুন, আপনি আমি প্রতিযোগিতা করে লাভ নাই, ওই প্রতিযোগিতায় আমি রাজি নই। আমি মানুষ ভালো থাকুক, আমি এসছি যদি জনগণের কাজ করার জন্য, সে জনপ্রতিনিধি হয়ে হোক
রাজনৈতিক দলের লিডার হয়েই হোক, দায়িত্ব আছে যে এবং আদর্শের সঙ্গে এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে আমার পিছনে ঘা থাকবে আর আমি অন্যকে বলবো তুমি ঘাটা ছাড়াও না কেন, তা দিয়ে মানুষের কাছে বিশ্বাস অর্জন করা যায় না। আমি এইটুকু বলে আমি খুবই ক্লান্ত। আপনাদের এই অনুষ্ঠান থেকে আমি অব্যাহতি নিয়ে আমি যাব। আমি সঞ্চালককে অনুরোধ করব যে আমি সারাদিন ধরে ঘুরেছি, খুবই ক্লান্ত। আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মতামত দেওয়ার জন্য এবং আপনার মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি বিজেপির প্রতিনিধির কাছে যাব, শান্তনু সিং, যিনি বিজেপির প্রবক্তা এবং সমর্থক তিনি বিজেপির। তো আজকে নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন তিনি এই প্লাবিত এরিয়াকে দর্শন করার জন্য। তাহলে এতদিন কি মোদী সরকার বা বিজেপির কি কোনো রকম খেয়াল ছিল না যে বাঁধ মেরামতের জন্য বা বাঁধ নির্মাণের জন্য রাজ্যকে টাকা দেওয়া উচিত? কি বলবেন? আমি হিন্দু সংগতির সহসভাপতি। আমি শুরুতেই শুরু করেছিলাম এভাবে যে আমরা কি আদৌ এই মানুষগুলোর জন্য ভাবি? আমরা কি আদৌ এই মানুষগুলোর কথা চিন্তা করি? আমরা কি আদৌ এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি? এই আলোচনায় আমরা প্রত্যেকের বিরুদ্ধে বলে যাচ্ছি বা প্রত্যেকের সপক্ষে। আমরা কিন্তু একবার বলতে পারলাম না আমি তৃণমূল ভুলে যাই, বিজেপি ভুলে যাই, সিপিএম ভুলে যাই। আসুন আমরা একসাথে বসে ওখানকার মানুষের সাথে, মানুষকে নিয়ে সমস্যার সমাধানে তার চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু একবারও বলতে পারিনি। তার কারণ আদৌ আমরা চাই না এই সমস্যার সমাধান করতে। কেন, সমস্যার সমাধান করে ফেললে এই লোকগুলোকে কালকে আমি বলতে পারবো না চলো আমার মিটিং এ চলো, না হলে তোমাকে ত্রাণ দেবো না। সমস্যার সমাধান করে ফেললে যে টাকা আসবে বারে বারে, ওই টাকাটা আমি আমার পকেটে পুরতে পারবো না। তাই আমরা কিন্তু একবারও বলতে পারলাম না যে আমাদের কে কি করেছি কে কি করিনি ভুলে যান। আমরা একসাথে বসি। এটা আমাদের রাজ্যের সমস্যা, পশ্চিমবাংলার সমস্যা, পশ্চিমবাংলার মানুষের সমস্যা। এটা তৃণমূলের সমস্যা নয়, এটা সিপিএম এর সমস্যা নয়, এটা বিজেপির সমস্যা নয়। না, আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন শান্তনুবাবু, আজকে আমি এটাই বলতে চাইছি, আমি আসছি। তার প্রশ্ন হচ্ছে যে এর কারণটা একটাই, আমরা সমস্ত কিছু জাজ করছি পলিটিক্যালি, মূল সমস্যা যাচ্ছি না। এবং এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতেই ঘটে। আমি আমার প্রফেশনাল কাজে, আমার সাংগঠনিক কাজে অনেক জায়গায় ঘুরি। বম্বেতে গেছি, পার্টনারশিপ ফার্ম, 3 পার্টনার, একজন বিজেপির, একজন এনসিপির, একজন কংগ্রেসের। আমরা পশ্চিমবাংলায় এটা ভাবতে পারি না। আমরা ভাবতে পারি না, এটা আমরা নষ্ট করে দিয়েছি। এবং তার জন্য বড় দায়িত্ব অবশ্যই সিপিএম কে নিতে হবে। সিপিএম কে অবশ্যই এই দায়িত্বটা নিতে হবে। এনারাই প্রথম শুরু করেছিলেন। আপনারা দেখবেন সিপিএম সরকারে আসবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে আর কোন স্টুডেন্ট ইউনিয়ন জিততে পারেনি। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে গণশক্তিতে, আমি রেগুলার গণশক্তি পড়তাম, গণশক্তিতে একটা খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিয়ন এসএফআই পেয়েছে। এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা বেরোতে পারিনি। আর সত্যি কথা বলছি, কিপিং অল রেসপেক্ট টু মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির সেই কোয়ালিটি ছিল, সেই ক্ষমতা ছিল, ক্রেডিট ছিল, উনি এখান থেকে বাঙালির এই মানসিকতাটা ভেঙে বের করে আনতে পারতেন যে আমরা প্রথমে পশ্চিমবাংলার মানুষ, আমরা প্রথমে পশ্চিমবাংলার বাঙালি মানুষ, তারপর আমরা তৃণমূল, তারপর আমরা বিজেপি, তারপর আমরা সিপিএম। যে কোনো কারণেই হোক, উনিও সেটা করেননি। তার ফলে যেটা হচ্ছে, আমরা এখানে আলোচনায় বসে বিজেপি কেন টাকা দিল না, সিপিএম কেন 34 বছরে করলো না, 10 বছরে তৃণমূল করা ভেরি করেছে, সেখানে যাচ্ছি। আমরা একবারও ছি না যে আমরা সবাই মিলে বসি, আমরা সবাই মিলে আসি, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করি।
আমরা সবাই মিলে একসাথে যাই, আমরা একটা প্রতিনিধি দল পাঠাই, আমরা সবাই মিলে। এটা শুধু সরকারের সমস্যা নয়, শুধু বিজেপির সমস্যা নয়, শুধু সিপিএম এর সমস্যা নয়, কিন্তু আমরা কিন্তু একবারও মুখ ফুটে এটা বলতে পারলাম না। এই পারলাম না কারণ আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই না। সমস্যার সমাধান করতে চাই না কারণ সমস্যার সমাধান হয়ে গেলে আমাদের শান্তনুবাবু, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমি অন্য অন্য কথাগুলো সবই শুনলাম, কিন্তু আমার প্রশ্ন যে আমি এটাই কেন্দ্রীয় বলতে সরকারের উদাসীনতা, আমি এটাই বলতে আজকে বাঁধ মেরামত আমি তো করা এই নিয়ে কথাই বলতে কেন্দ্রীয় চাইলাম। সরকার একবারও ভাবলো না যে আজকে মোদি, আমি তো এটাই বলতে চাইলাম, আমি তো মোদিজি কালকে এটাই বলতে আসছেন চাইছি। রাজ্যে এবং তিনি দেখতে আসছেন যে আমি তো কিভাবে আজকে না, গ্রামের পর আমি তো গ্রাম এই প্লাবিত কথাটাই হয়ে বলতে ভেসে চাইছি। গেল, গ্রামের পর গ্রাম আজকে কি আমি ধ্বংস তো- হয়ে গেল, নোনা জলে ভেড়িগুলো আজকে সমস্ত মাছ মারা গেল। আমি তো বারে বারে এই কথাটাই বলতে চাইছি যে পশ্চিমবাংলার তৃণমূল কেন কথাটা তুলবে মোদির কাছে? কেন কেন্দ্রীয় তৃণমূল বলবে? কেন বিজেপি বলবে না? কেন বিজেপির 18 জন এমপি বলবে না? আমি তো আবার এই কথাটা বললাম, এই সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা, তৃণমূল বিজেপির সমস্যা নয়। তাহলে আমরা প্রত্যেকে কেন বলবো না? আমরা প্রত্যেকে কেন উদ্যোগ নেব না? আমরা কেন ভাববো যে তৃণমূল বলবে, বিজেপি বলবে না? আর বিজেপি কেন, তৃণমূল কেন ভাববে যে বিজেপি কেন্দ্রে আছে, বিজেপির 18 জন সাংসদ বলবে আমরা কিছু বলবো না? এই নেগেটিভ যে অ্যাটিচিউড পশ্চিমবাংলার রাজনীতিতে, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি, নরেন্দ্র মোদী হাজারবার হেলিকপ্টারে এলো, নরেন্দ্র মোদী হাজারবার তৃণমূল সুপ্রিমোর সাথে মিটিং করলো, সিপিএম এর কান্তি গাঙ্গুলি হাজারবার বুক জলে ওখানে দাঁড়িয়ে থাকলো, এই সমস্যার সমাধান হবে না। উই শুড বি পলিটিক্যাল টু ডিল উইথ দ্য ম্যাটার। উই শুড ধন্যবাদ। কাম আউট একটু with অমিত বাবুকে this সুযোগ দেবো। attitude. অমিত বাবু শুনতে পাচ্ছেন? আমি তো প্রথমেই বলতে চাই যে সিপিএম যে দাদা বলছিলেন, প্র্যাকটিক্যালি উনি পালিয়ে গেলেন। এত পাপ ওনাদের ছিল যে ওনার আর বলার কিছু নেই। আমিও একদম নিরপেক্ষভাবে কয়েকটা কথা বলতে চাই। বিশেষজ্ঞ দাদা বলছিলেন যে ঘাটাল পরিকল্পনা ঠিক পরিকল্পনাকে সাকসেস হতে দিল না কেন্দ্রীয় সরকার। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছে, বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে, পরিকল্পনা করে পাঠিয়েছে। একটা কথা বলুন তো, রাজ্য সরকারের আয় কতটুকু? ম্যাক্সিমাম টাকাই তো কেন্দ্রীয় সরকারের কাছে। জিএসটির টাকা কেন্দ্রীয় সরকার পায়, সেসগুলো সব কেন্দ্রীয় সরকার পায়। রাজ্য সরকারের ক্ষমতা অনুযায়ী রাজ্য সরকার কতটা কাজ করতে পারবে? টাকা যদি কেন্দ্রীয় সরকার থেকে না দেওয়া হয়, সব টাকা বাংলা থেকে নিয়ে যাবে আর বাংলার জন্য দেবেন, এটা চলতে পারে না। এবং এটাও দেখবেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 1000 কোটি টাকা উনি অলরেডি ওই ওই অঞ্চলগুলোর জন্য দিলেন, তাদের বিভিন্ন রকম কাজকর্মের জন্য, তাদের পুনর্বাসনের জন্য দিলেন। এবং নির্দিষ্টভাবে বলেছে যে সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাবে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে সেই পরিবারগুলোর কাছে। এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে, প্রত্যেকটা এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে তার পরিকল্পনা করতে হবে, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কার কি প্রয়োজন। আমি শুরুতে যেটা বলেছিলাম যে বামফ্রন্ট সরকারের পরিকল্পনা ঠিক ছিল না, সেই পরিকল্পনা ঠিক ছিল না বলে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসতে আসতেই ওই কাজ করতে করতে টাইম বাউন্ড প্রোগ্রাম, তার টাইমটা শেষ হওয়ার জন্য টাকাটা ফেরত চলে যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়েছে, সেই সব টাকায় উনি সাকসেস হয়েছেন। উনি পঞ্চায়েতের কাছে সাকসেস হয়েছেন 100 দিনের কাজে, উনি সাকসেস হয়েছেন খাদ্য নির্ভরতায়, উনি সাকসেস একটু থামাবো। আজকে সেই সময় আপনাদের সেচ মন্ত্রী দপ্তরে যে ছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু আজকে মন্তব্য করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন তিনি দল থেকে বেরিয়ে যান, আজকে তিনি বলছেন কি তাকে কাজ করতে দেওয়া হয়নি। আজকে পাল্টা পক্ষে এবং বিপক্ষে মন্তব্য হচ্ছে। মিথ্যে কথা বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলছে ওখানকার মানুষ, মির্জাফর বলছে, এমনি এমনি নয়। শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছিল, এবং এটা ঠিক। সুন্দরবন অঞ্চলের সেচের একটা বড় ভূমিকা, সেচের একটা বড় ভূমিকা থাকবার জন্য দায়িত্ব দিয়েছিল ওদেরকে। ওরা ইয়াং, ওরা ছুটে কাজ করতে পারবে, সে কথা ভেবে দায়িত্ব দিয়েছিল।
ওরা সরকারের সঙ্গে বেইমানি করেছে, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বলেছেন দায়টা কে যে নেবে? উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছে বললে তো আজকে সাধারণ মানুষের এই আজকে তো মমতা দুর্ভোগটা কমে যাবে বন্দ্যোপাধ্যায় না। কথা বলছেন। এই যদি আপনি না, যখন মমতা দল থেকে বন্দ্যোপাধ্যায়- যখন আপনাদের দলে ছিল তখন আপনাদের কাছে সবকিছু সঠিক ছিল, তখন শুভেন্দু অধিকারী ঠিক ছিল, রাজীব ব্যানার্জি ঠিক ছিল। আজকে যে মুহূর্তে দল ছেড়ে দিল, না। আজকে আপনারা শুধু গদ্দার দলের- আখ্যা দিয়ে, দলে আজকে আপনারা শুধু থাকবার গদ্দার সময় আখ্যা দিয়ে সরকারে- আপনারা দায়িত্ব এড়িয়ে যেতে দলে পারেন না। থাকার সময় সরকারে, দলে থাকবার সময় সরকারে থাকবার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাবধান করেছে, আপনারা জানেন না, বারবার সাবধান করে আপনারা না ভিতর জানালে থেকে। কি করে জানবো? আমফানের সময় কিন্তু তিনি সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে আমফান থেকে শিক্ষা আমফান- নিয়ে যখন আপনারা জানেন যে আমফান আগে থেকে আপনাদের শিক্ষা দলের নেওয়ায়- মধ্যে গাদ্দার আছে, তাহলে এর দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর উপরে যাবে। তাহলে আমফান তখন থেকে মুখ্যমন্ত্রীর শিক্ষা- দায়িত্ব কেন নিলেন? আমফান থেকে শিক্ষা নেওয়ার পরেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরলো, যেই মুহূর্তে 1 বছর আগে ধরলো, সেই মুহূর্তে শুভেন্দু বাবু ভেবে থাকুন, আজ থেকে 9 থেকে 10 মাস আগে, এই যে লাস্ট নির্বাচন হলো বিধানসভার, তার 9-10 মাস আগে থেকে শুভেন্দু বাবু অন্য কথা বলতে আর শুরু যদি আমি করলেন। শুভেন্দু অধিকারীর রাজীব কথাকে বিশ্বাস করি, তিনি বলছেন দল কাজ করতে দেয়নি। একদম মিথ্যে কথা বলছেন উনি। মিথ্যে তো উনি আপনিও বলতে মিথ্যাবাদী। পারেন, মিথ্যে তো আপনিও বলতে না, পারেন, না, আপনার কাছে আমরা- কোনো প্রমাণ নেই সে না বিষয়ে। না, আমি শুনুন, তাই যদি হতো দাদা, তাহলে কি রাজ্যের মানুষের কাছে সেচের উন্নতিটা হতো না? রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় সে কাজগুলো ঠিক মতো করেননি। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধরেছেন, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রশ্ন করেছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমাদের তৃণমূল সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে অন্য কথা বলতে শুরু করেছেন। তাই আজকে উনি আক্ষেপের সুরে বলেছেন যে উনি খুশি নয় সেচের কাজ নিয়ে। দেখবেন আজকে উনি প্রেস মিট করেছে, সেখানে উনি বলেছেন, থেকে বের করা এবং হয়নি। উনি শুনুন, উনি বলেছেন যে উনি কালকে নিজে চিফ সেক্রেটারিকে নিয়ে উনি যাবেন হিঙ্গলগঞ্জে এবং সেখানে এসডিও বিডিওদের সঙ্গে মিট করবেন, এবং উনি সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে ঝঞ্ঝা হয়েছে সেখানে উনি মিট করবেন, সকলের সঙ্গে কথা বলবেন। এটা উনি এমনি এমনি বলছেন না, উনি পরখ করে দেখতে চাইছেন, উনি পরখ করে দেখতে চাইছেন রাজীব যে বন্দ্যোপাধ্যায় রাজ্যের শুভেন্দু মানুষকে। অধিকারী যখন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যখন এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দল থেকে কেন বের করে দেননি? তারা নিজে থেকে কেন দল থেকে বেরিয়ে গেলেন? তারা তো আজকে একথাই বলছেন যে দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে আজকে দল থেকে বেরিয়ে গেছেন তিনি। 9 মাস 10 মাস আগে থেকে ভেবে দেখুন, তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্যাবিনেটে যে এইভাবে কাজগুলো আমি চাইছিলাম, টাইম বাউন্ড কাজ, এই কাজগুলো কেন হচ্ছে না ঠিকঠাক মতো, তখনই ভিতরে ভিতরে ওই বিশ্বাসঘাতকতার চেষ্টা করেছেন কেন্দ্রে মোদী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে, ওদের অমিত শাহের বের সঙ্গে করলেন না যোগাযোগ কেন? রেখে। ভেবে দেখুন এটা, ওদের বের এটা ভেবে করলেন না দেখুন। কেন? ওরা এত খারাপ আরে নয়, বের ওদের তো- বের করলেন না কেন? আরে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ওরা ওদের যদি বুঝিয়ে বিজেপিতে দিয়েছেন, যোগ না দিত, তোমাদের কাছে আমাদের, ওরা বিজেপিতে তোমাদের যোগ না কাছে দিলে আমরা কি খুশি আপনারা কি নয়। করে বলতেন? না আমরা সবসময় বলতাম সে কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছে এগুলো যে তোমরা ঠিক কাজ করছো না। দাদা না, না, মানুষ এত ঠিক বোকা নয়। নয় তো, যারা আমাদের না, অনুষ্ঠান দেখছেন আপনি আমার মনে শুনুন, হয় না মানুষ এত বোকা। আপনি বামফ্রন্ট সরকারের কথা বলতে বলতে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। আপনি পশ্চিমবাংলার ত্রাণের কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে সেটা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় এতবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করলে হবে? এতবার মমতা 45 বন্দ্যোপাধ্যায় নাম না শুনুন, করে কোনো সরকারটা বলুন না। 45টা মাল্টিপারপাস পশ্চিমবাংলার সাইকেল সরকার সেন্টার কথা করে বলুন। উদ্যোগ নিয়েছেন, দাদা ত্রাণ কি, দাদা ত্রাণ কি কোনো মানুষ 10 চায় বছরে যে কি তাকে করলেন? ত্রাণ দিতে হবে? আগে তাদেরকে আজকে বাদের বলেন, ব্যবস্থা না। করতে পারতেন তো। 10 বছরে মানুষের কি করলেন প্রয়োজনেই সেটা বলুন। ত্রাণকে দেওয়া হয়, আপনারা মানুষের বাদের ব্যবস্থা প্রয়োজনেই ত্রাণ করলেন না, দিতে হয়। গ্রামের পর গ্রাম ভেসে গেল, এখন ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছবেন। আর সেই মমতা ত্রাণে আবার লেভেল বন্দ্যোপাধ্যায় থাকবে, সেই ত্রাণে আবার পশ্চিমবঙ্গ লেভেল দেওয়া সরকারের থাকবে থেকে যে যে কোথা থেকে ত্রাণটা আসছে। যে যে পরিকল্পনা আমি নাম করেছেন করে বলছি, সেই ক্যানিং পরিকল্পনা অঞ্চলে যে বেড়িগুলো শৌকত মোল্লা কন্ট্রোল করে, ওই বেড়িগুলো বন্ধ করতে পেরেছেন? সিপিএম এর দোষ দিচ্ছেন, 10 বছর তো আপনারা ছিলেন। 10 বছরে আপনি একটা ঠিক illegal বলছেন না। বেড়ি বন্ধ হয়েছে? সৈকত মোল্লা ভেরি কন্ট্রোল করে না, ভেরি কন্ট্রোল করা তৃণমূলের কাজ নয়, এটা আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। এটা কে করে? এটা মিথ্যা তাহলে অপবাদ। ইল্লিগাল বেড়িগুলো বন্ধ করলেন না কেন? ইল্লিগাল সরকার বেড়িগুলো এগুলো বন্ধ সব করলেন না কেন? সরকার এগুলো অবজার্ভ করছে, সরকার এগুলো 10 দীর্ঘদিন থেকে বছর ধরে observe observe করছে, করছে। ঠিক সময় ধরবে। মানে 10 বছর ধরে 10 অবজার্ভ বছরে করছেন, কেন? এখন বের করতে পারেননি। না আপনি বলছেন সৈকত মোল্লা করছে না, এটা ভুল কথা।
সৈকত মোল্লা করছে না এগুলো। সৈকত মোল্লা এটা কাজ নয় যে ভেরি দেখতে যাও, সৈকত মোল্লা নয়। সিপিএম এর লোক করছে, দলের সৈকত মোল্লাকে দেয়নি, তাহলে সিপিএম এর লোক করছে, একথা দেয়নি, বিজেপির লোক করছে। আপনারা বলুন। আপনার আপনি সরকার কি বলছিলেন করবে? যেটা কালকে আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদী কালকে আসছেন, আমাদের যে সঞ্চালক বন্ধু উনি বলছিলেন, আমরা একটা কথা বলছি শুনুন, আমরা দেখতে চাই কালকে নরেন্দ্র মোদী এসে পশ্চিম বাংলার জন্য কত কি টাকা ব্যবস্থা দিয়ে নেন। যান? পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গে কত টাকা দিয়ে যান? টাকা থেকেও কি কি কাজ করেন। আমি পরিকল্পনারই কথা বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে। আপনি বলুন না, আমরা এই পরিকল্পনা করতে চাই। আমি তো বলছি সিপিএম প্রতিনিধি ছিলেন, নিরঞ্জন বাবু বললেন এখানে 5 লক্ষ ম্যানগ্রোভ লাগানোর কথা হয়েছিল। একটা ম্যানগ্রোভ লাগানো হয়েছে কিনা তার এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। আপনারা শুধু টাকার কথা বলেন। আমি তো বলছি শুধুমাত্র রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব আছে কত টাকা দেবে। সিপিএম এর লোককে ডাক দিন, একদম ভুল। বিজেপির লোককে ডাক দিন। ম্যানগ্রোভ তো লাগানো হয়েছে। সুন্দরবন অঞ্চলের 5টা সেতু তৈরি হয়েছে নতুন করে, জানেন, যেখান থেকে মানুষের সংযোগ করা যেতে পারে খুব দ্রুত। ওখানে মানুষের পরিকল্পনা 300 দাদা কোটি টাকার সেতু কাজ তো তৈরি নেওয়া হয়েছে করলেন, হাতে। বাঁধ কেন বানালেন না? বাঁধটা কেন বানালেন না? বাঁধকেও নতুন করে করবার জন্য রাজ্য সরকার সমস্ত পরিকল্পনা করেছেন এবং সেগুলোকে পরিকল্পনা দেখবেন। করতে করতে তো দাদা আমফানের পরে ইয়াস চলে এলো এবং ইয়াসের যেভাবে তাণ্ডব আমফানের পরের আপনি থেকে আমি তো সবাই দেখছি। আমরা নয় একটা জায়গা নির্দিষ্ট জায়গা থেকে বসে প্রোগ্রাম করছি, কিন্তু ভাবুন তো এই মানুষগুলো যাদের সর্বস্ব আজকে হারিয়ে গেল, জলের তলায় তলিয়ে গেল, তাদেরকে আপনি কি বোঝাবেন? শুভেন্দু অধিকারী বোঝাবেন? তাদেরকে আপনি কি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বোঝাবেন যারা গাদ্দার ছিল? মানুষগুলোর শুনুন, তাদেরকে আপনি কি এই কথাগুলো দিয়ে বোঝাবেন যে তারা গাদ্দার ছিল বলে আজকে এই দোষটা হলো? মানুষগুলোর কথায় তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাবছেন বলেই সারা রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে পঞ্চায়েত, পৌরসভা সব জায়গাতে কাজ করছেন, মানুষের কাছে উদ্দেশ্যে বলছি, আমি সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলছি, যে নেতা যে কোনো জায়গায় আজকে ত্রাণের জন্য গেছেন সেই ছবি কিন্তু ফেসবুকে আজকে পোস্ট করা হয়েছে। সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে আপনারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন যে আমরা ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমরাই আছি আপনাদের পাশে। আরে সবসময় তো তাই, মানুষের কাজ করলে মানুষের সঙ্গে থাকতে হবে না? আমরা সত্যি কথা বলছি। মানুষের সঙ্গে থাকলে মানুষের সঙ্গে থাকতে হবে না? যে কাজগুলো করবো সে কাজগুলো মানুষ জানবে, মানুষ জানতে যাবে এই কথাগুলো, জানবে এই বিষয়গুলো। শুভেন্দু অধিকারী কি বলেছেন প্রেস কনফারেন্স করে, তৃণমূল কিভাবে কাজ করতে দেয়নি শুনুন। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় আসে, যখন এনডিআরএফ, এসডিআরএফ এর অর্থ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের অর্থ যখন রাজ্য কেন্দ্র সরকার বিতরণ করে, তখন দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো দেখা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা 7 জন পশ্চিমবঙ্গে এবারে এই যে দুর্যোগ এবং সাইক্লোন, তাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কিছুটা উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের লাগোয়া এলাকা। তাই এখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবার সঙ্গে মিটিং করলেন, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের। আমরা দেখলাম সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এইসব রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিটিং করলেন, আলোচনা করলেন। কিন্তু আমরা গত 3 দিন ধরে এখানে দেখলাম রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের, সে পঞ্চায়েত মেম্বার হতে পারে, কাউন্সিলর হতে পারে, বা বিধায়ক হতে পারে, বা সাংসদ হতে পারে, তাদেরকে উপেক্ষা করা। এবং প্রথমে 1-2 ফোন ধরছিলেন, পরবর্তীকালে তো বিধায়করা বলছেন ভিডিওর মতো লোক, ভিডিওর মতো ছোট ছোট পোস্টে বসে আছেন, তারা পর্যন্ত কালকে বিকালের পর থেকে কোনো বিধায়কের, বিজেপি বিধায়কের ফোন ধরেন। এর জন্য আমরা লালায়িত। আমরা জানি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কি কি করেন। আমি ওনার সঙ্গে 21 বছর দল করেছি।
এবং 10 বছর তার 4.5 বছর সরকারি দলে ছিলাম, আর 4 বছরেরও বেশি সময় রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। তা উনি কী পদ্ধতিতে করেন সেটা আমরা জানি। আমরা যেটা বলতে চাই যে এবারে SDRF-এর যে পশ্চিমবঙ্গের যে বরাদ্দকৃত অর্থ 1087 কোটি টাকা, তার মধ্যে সেন্ট্রাল ফান্ড হচ্ছে 800 কোটি টাকা। ইতিমধ্যে SDRF-এর প্রথম কিস্তি 404 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ কাঠিতে সেখানে ফ্লাড শেল্টার, যেটা RIDF-এর কেন্দ্রীয় সরকারের অর্থে নির্মিত, সেই RIDF-এর ফ্লাড শেল্টারে বিজেপি করার অপরাধে 300 পরিবারকে, মৎস্যজীবীকে থাকতে দেওয়া হয়নি। আমাদেরকে লোকের পাকা বাড়িতে এবং মন্দিরের নাট মন্দিরে তাদেরকে রাখতে হয়েছে মুড়ি চিড়া খাইয়ে। আপনারা অবাক হয়ে যাবেন, হলদিয়া বিধানসভার কুকড়াহাটিতে এক্ষুনি গেলে দেখতে পাবেন, কুকড়াহাটি হাই স্কুলের সামনে শেল্টারে তৃণমূল কংগ্রেসের পতাকা কেটে বেঁধে দেওয়া হয়েছে, বলেছে এখানে বিজেপি নো এন্ট্রি। উড়িষ্যায় আছড়ে পড়েছে, ক্ষতি উড়িষ্যায় হয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীর ছবি আপনি দেখতে পাবেন না। এখানকার মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলে যাচ্ছেন মিডিয়াতে আর প্রচার, রাত্রে আছি অমুক করছি। রাত্রে তো আমরাও জেগেছি, গোটা সমুদ্র উপকূলবর্তী, নদী উপকূলবর্তী হাজার হাজার মানুষ জেগেছিল, দলমত বর্ণ নির্বিশেষে। তিনি প্রচারে আছেন এবং তার হক্কানি না দেয়। উড়িষ্যা আন্ধ্রের মুখ্যমন্ত্রী এসব করেন। আমি করেছি, এই সরকার তো 11 সালের পরে কোনো বাঁধ মেরামত, সেচের কাজ করেনি। এই মুখ্যমন্ত্রী কাউকে কাজ করতে দেন না। আমাকে 2019 সালে কয়েক মাসের জন্য সেচ মন্ত্রী করেছিলেন। তারপরে করোনা লকডাউন, যেদিন বসেছি তার 3 দিনের মধ্যে অর্থ দপ্তর থেকে সার্কুলার বের করে বলে দিয়েছিল নন প্ল্যানে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে 50,000, আর প্ল্যানের ক্ষেত্রে বড় স্কিম হলে স্টেট লেভেলের কমিটি আছে একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, আর অর্থ দপ্তরে পাঠাতে হবে। অর্থ দপ্তর মানে 14 তলা। অর্থ দপ্তরে পাঠালে অর্থমন্ত্রী ইন্টারকামে জিজ্ঞেস করে ফাইল অ্যাপ্রুভ করেন। কোনো কাজ কোনো মন্ত্রীকে ইনি করতে দেন না। পশ্চিমবঙ্গে কোনো কাজ উনি এটাতেই বিশ্বাস করেন যে 500 টাকা, 200 টাকা, 2 কেজি চাল, এইসব কিছু দিলে হয়ে যাবে। 1000 টাকা ভাতা, 500 টাকা হাত খরচা, একটা বই এই নীতিতে বিশ্বাস করেন। একটা যে স্থায়ী পরিকাঠামো, আপনি নিজে বলুন, আপনি এখানকার নদীর পাশের এলাকার লোক, কোন বাঁধে এই সরকার 11 সালের পরে কাজ করেছে? একটাই কাজ, কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, বাগুই, চন্ডিয়া। সেক্ষেত্রেও আমরা তখন এমপি ছিলাম, প্রণববাবুর কন্ট্রিবিউশন আছে, সেটা 75% তখন ছিল সেন্ট্রালের, 25% ছিল স্টেটের। এটা পুরনো, আগে লেফট গভর্নমেন্টে 2010 সালের স্কিম, ওনার আমলের স্কিম নয়। তাও কমপ্লিট করতে পারেনি, স্টেটের শেয়ার দেয়নি টাকা। শুনে রাখুন, পরবর্তীকালে আমরা রিপেয়ারিং করতাম, আমাদের ক্ষমতা খুব লিমিটেড। এখানে পশ্চিমবঙ্গে কোনো মন্ত্রীদেরই ক্ষমতা, যারা নতুন মন্ত্রী হয়ে এখন দীঘায় গিয়ে সৈকত অবশ্যই লাফাচ্ছেন, 1 মাস 2 মাস পরে হাওয়াটা বেরিয়ে যাবে, বুঝতে পারবেন যে তারা যে কার্যত ল্যাম্প পোস্ট। একটা ভিডিওর যে মূল্য মর্যাদা এই সরকারের কাছে আছে, একটা মন্ত্রীর সে মর্যাদা। শুনলেন কি বললেন শুভেন্দু অধিকারী, আপনাদের দলের মন্ত্রী, সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন 2019 সালে। কাজ করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায়, 500 টাকা, 1000 টাকা এবং ভাতার উপরে ভরসা রাখেন। মানুষকে যতটা পারে মানুষকে বোকা বানিয়ে মানুষকে শুধুমাত্র নির্ভরশীল করাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর কাজ। কি বলবেন? যখন উনি মন্ত্রী ছিলেন, উনি তো 11 সাল থেকে মন্ত্রী ছিলেন, তখন একবার এই কথাগুলো কেন বললেন না? উনি তো মন্ত্রী একদিন ছিলেন না, 11 থেকে 21 ছিলেন, 10 বছর মন্ত্রী, এবং শেষ দিন পর্যন্ত থেকে তারপরে গেছেন এখান থেকে। তখন কেন উনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করতে যায় না, 14 তলা থেকে পারমিশন নিতে হয়? উনি কি নবান্ন যেতেন না বিভিন্ন কাজে? সবাইকে 14 তলায় যেতে হয় নবান্নে, বিভিন্ন অনুমোদনের জন্য বিভিন্ন কাজ নেই, এটাই স্বাভাবিক। কিন্তু উনি আজকে এই কথাগুলো কেন বলছেন? ওনার অনেক আগে কথাগুলো বলা হচ্ছিল। বাপের বেটা হলে আগে এই কথাগুলো বললে দল ছাড়তো। সবটা দলের নিয়ে, সরকারের সব সুবিধে নিয়ে আজকে কথাগুলো বলছেন। আর একটা কথা বলি, এখনো বাংলায় অনেক পরিবার আছে যে পরিবারের বৃদ্ধরা
1000 টাকা পায়, তারা মনে করে তারা, যেহেতু তারা রিটায়ার পারসন, যেহেতু তাদের কর্মক্ষমতা কমে গেছে, সেই মানুষরা মনে করে যে সরকার তাদের অধিকার, তাদের সম্মান দিচ্ছে, যে 1000 টাকার বিনিময়ে তারা তাদের ওষুধটা খেতে পারে, তাদের কাউকে কারো উপরে ভরসা করতে হয় না, তারা এটা মনে করে। এই সম্মানটুকু ভরসা তো মমতা করতেই হবে, বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ভরসা তো করতেই হবে। 1000 টাকা দিচ্ছে তো তৃণমূল সরকারকে ভরসা করতে হবে, ভোটটা তৃণমূলকে দিতে হবে। ভরসা ভোটের রাজনীতি কথা তো, এখানে ভরসা হচ্ছে না। রাজনীতি তো পশ্চিমবঙ্গে না, চলছে। আ- আ- যতক্ষণ আমরা ভরসা বলছি, থাকবে, ততক্ষণ ভোট ব্যাংক থাকবে, ততক্ষণ রাজত্ব চলবে। আমরা বলছি একটা কথা শুনুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কথা সরকারের পক্ষ থেকে বলেছেন যে এই যে ত্রাণ বিলি হবে বা সরকারের কোনো স্কিম, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী বা বার্ধক্য ভাতা, এগুলোতে কি মুখ দেখে দেওয়া হয়? যারা আবেদন করে তাদের সঠিকভাবে সমস্ত কিছু আবেদনের কাগজ থাকে, তারাই পায়। কন্যাশ্রীর ক্ষেত্রে কেউ বলতে পারবে যে সরকার ভোট ব্যাংক? আচ্ছা, কন্যাশ্রীর একটি মেয়ে, সে কি ভোট ব্যাংকের কথা বলবে? সে তো ভোট ব্যাংকের কথা বলবে না। একটি স্কুলে পড়া 11-12 ছেলে, সে কি ভোট ব্যাংকের কথা বলবে? তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার পরের থেকে সরকারের পক্ষ থেকে ট্যাব কেনার টাকা দিলেন, সে কি ভোট দেবে? একটা সরকার, তাকে সবাইকে ভাবতে হয়, তাকে একটি শিশুর কথা ভাবতে হয়, তাকে 10 বছরের ছেলের কথা ভাবতে হয়, তাকে 18 বছরের ছেলের কথা ভাবতে হয়, তাকে 60 বছর ঊর্ধ্বের মানুষের কথা ভাবতে হয়, তাকে যুবকের কথা ভাবতে হয়, যুবতীর কথা ভাবতে হয়, তাকে সবার কথা ভাবতে হয়। এটাই সরকারের মূল কাজ, প্রধান কাজ। তো শুভেন্দুবাবু আজকে ঢপবাজি করছে, শুভেন্দুবাবু মিথ্যে কথা বলছে বলেই শুভেন্দুবাবু আজকে, শুভেন্দুবাবুর তো ক্ষমতা নেই, শুভেন্দুবাবুর তো ক্ষমতা নেই, যে বুঝতাম ক্ষমতা থাকতো যে উনি ওই সময় কথাগুলো বলতেন, তাহলে বুঝতাম ওনার ক্ষমতা আছে। বাজে কথা বলে লাভ নেই। সরকারের পক্ষ থেকে উনি যে কাজ করছেন, আর একটা কথা বলছি, শুভেন্দুবাবু বলছিলেন তুমি ঝক্কনি নাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নরেন্দ্র মোদী কি করেন? মোদী সাহেব কি করেন? মোদী সাহেবের সমস্ত কর্মসূচি মোদী সাহেবের কেন ইলেকট্রনিক মিডিয়াতে আসে, কেন প্রচারের আলোতে আসে, কেন মানুষের সামনে আসে? তার কারণ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও মনে করেন তার সমস্ত কথা জানবার অধিকার তার রাজ্যের সমস্ত মানুষের আছে। সেই জন্যই এইভাবে সরকার সবটা করতে চায়, সবাইকে সামনে রেখে করতে চায়। এটার মধ্যে কোনো ভুল নেই, কল করেছেন। এটা সঠিক পদ্ধতি। একজন কলার বন্ধু কল করেছেন, তাকে নিয়ে নেবো, দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নমস্কার, কে বলছেন? কোথা থেকে নমস্কার। বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি অভিলাষ ঘোষ বলছি। বলুন আপনার বক্তব্য, অভিলাষ বাবু। হ্যাঁ, আমি অভিলাষ ঘোষ বলছি। বাঁধ নিয়ে আজকে আলোচনা করছি, যেভাবে চারিদিকে আজকে বাঁধের আমি জল ওই গ্রামবাসীকে আমার ভাসিয়ে দিয়ে তৃণমূল চলে যাচ্ছে, প্রতিনিধি দাদার পক্ষে এবং কাছে একটা বিপক্ষে প্রশ্ন মন্তব্য রাখতে চলছে। চাই। উনি খুব সুন্দর করে বললেন একজন মুখ্যমন্ত্রীর দায়িত্বের কথা, সাইকেল দেওয়া, ট্যাব দেওয়া। হ্যাঁ, সাইকেল দেওয়া, ট্যাব দেওয়া, এগুলো বললেন, খুব সুন্দর করে বললেন। আমার প্রশ্ন হচ্ছে, 10 বছর এসএসসি নেই, সেটাও দেওয়া, একটা জেনারেশন গ্যাপ হয়ে গেল দাদা। 2011 থেকে 2021 একটাও এসএসসি হয়নি, একটা শিক্ষিত বেকার যুবক যুবতীদের জেনারেশন গ্যাপ হয়ে গেল। 2011 সালে যে ছেলেটার বয়স ছিল 25 বছর, এখন তার 35 বছর হয়ে গেছে, তার চাকরির পরীক্ষা দেবার আর বয়স রইল না, গ্যাপ হয়ে গেল জেনারেশন। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। যাদের চাকরি দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার, তাদের যে হারে পরিশ্রম করাচ্ছেন আপনার রাজ্যের সরকার, তাদের সমকাজে সমবেতনের ভাবনাটা একটু মাথায় রাখুন। যে পার্শ্ব শিক্ষকগুলো একজন পার্মানেন্ট শিক্ষকের থেকে বেশি ক্লাস নিচ্ছে, বেশি কাজ করছে, তাদেরকে সেই জায়গাটায় পরিশ্রমের মূল্যটা দিতে বলুন। কোয়ালিফিকেশন যারা পার্মানেন্ট শিক্ষা তাদের থেকে অনেক বেশি আছে কিছু পার্শ্ব শিক্ষকের, প্যারা টিচারের, তাদেরকে সঠিক কাজে সমবেতনে লাগাতে বলুন, তাদের দাবিগুলোকে পূরণ করতে বলুন। 10,000 টাকার ট্যাবে কিছু হবে না। 10 বছর থেকে 80 বছরের সকলের দায়িত্ব যেমন মাননীয় রাজ্য সরকারের আছে, তেমন এই দায়িত্বগুলো আছে। জেনারেশন গ্যাপটা করতে দিলে হবে না।
10 বছর ধরে নদী বাঁধ একটাও রিপেয়ার হয়নি, আজকে 134টা বাঁধ এমনি এমনি ভেঙে পড়েনি একদিনের দুর্যোগে। এগুলো মানতে হবে। শুধু মিডিয়াতে বসে 10 বছরেরও যেমন কাজ করছে, কন্যাশ্রীর টাকা যেটা দিচ্ছে দাদা, কন্যাশ্রীর মেয়েটা হয়তো ভোট দেবেন না, কিন্তু কন্যাশ্রীর পরিবারটাকে তো কিনে নিচ্ছেন ওই গোটা টাকা দিয়ে। একটা 2200 টাকার সাইকেল দিয়ে একটা পরিবারকে কিনে নিচ্ছেন। গ্রাম বাংলার যে মানুষের এই যে ক্লাবগুলোকে টাকা দেওয়া, আপনি দান খয়রাতির কথা বলছিলেন না, টাকার হিসেবের কথা বলছিলেন, আমার তৃণমূলের প্রতিনিধি বন্ধু, এইভাবে কি রাজনীতি হয়? আর আর আরো কিছুদিন আগে দীপঙ্কর দা, একটা প্রশ্ন আপনার কাছে, আপনার এই প্যানেলে বসে কোনো কেউ বলেছিলেন প্রধানমন্ত্রী তার ইমেজ বাইট করবার জন্য বাইট দিচ্ছেন, পোজ দিচ্ছেন, মিডিয়ায় আসছেন। আমরা ইয়াসকে নিয়ে দেখলাম, ইয়াসের আগের দিন থেকে নাও স্টিল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পোজ দেওয়া আর গেল না, মানে মুখ্যমন্ত্রী ব্রাইট দেওয়া আর গেল না। প্রচারে এত লাইমলাইট উনি থাকতে ভালোবাসেন, যেটা বাংলার মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে? আপনারা বললেন 10 কোটি টাকার ত্রাণের কথা বারবার বলছেন, অথচ আপনার মিডিয়া বারবার বলছে যে আমাদের কাছে খাবার জলটুকু পৌঁছায়নি। হাজার হাজার মানুষ আজকে নিরন্ন নির্জলা হয়ে রয়েছে, সর্বস্ব হারিয়ে। শুধু ব্রাইট দিলে হবে না, বাইট দিলে হবে না, আজকে আপনি ইমেজ যেটা বাইট করলে বলছেন, হবে না, আজকে কাজটুকু আপনি যেটা করতে বলছেন হবে। আমরা যার উপর শুনছি। দায়িত্ব দিয়েছে মানুষ, জনাদেশ দিয়েছে সেই কাজ করার জন্য, কাজটা করুক নিঃশব্দে আড়ালে থেকে। এটুকুই বলার আমার। অভিলাষ বাবু, Thank you. একটা প্রশ্ন আপনার কাছে। আজকে আপনাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি ইয়েস নিয়ে যে কার্যক্রম মুখ্যমন্ত্রী করছেন তার প্রশংসা করেছেন, আর এদিক থেকে আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রী কাজ করছে না। যাই হোক, লাইন কেটে গেছে, তিনি আমার প্রশ্ন শুনেছেন আশা করি। এবার আমি অনুষ্ঠানে আস্তে আস্তে শেষের দিকে আসছি। আমি এই একই প্রশ্ন নিয়ে আমি যদি আমাদের যিনি বিজেপির সমর্থক রয়েছেন শান্তনু সিং, তার কাছে জানতে চাইব যে রাজ্য সভাপতি বিজেপির যিনি রয়েছেন আমাদের দিলীপ ঘোষ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর এই কার্যক্রমকে সমর্থন করেছেন। আমার মানে যদি কেউ ভালো কাজ করে থাকে, আমি অন্ধ আনুগত্যে বিশ্বাস করি না, অন্ধ সমালোচনা বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি যদি ভালো কাজ করে থাকেন, সেটাকে ভালো করার মধ্যে যদি কেউ আপনারা ভেবে থাকেন যে কেন ভালো বললো, তাহলে আমার মনে হচ্ছে আমরা ওই জায়গা থেকে বেরোতে পারলাম না। পশ্চিমবাংলায় বাঙালি সংস্কৃতি যেটা নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট জায়গা থেকে আমরা বেরোতে পারছি না, আমাদের বের করতে হবে। আজকে এটা তো অস্বীকার করে লাভ নেই, মমতা ব্যানার্জি প্রচার ভালোবাসেন, প্রচার করিয়েছেন, সব ঠিক আছে। আমি এখনো সমালোচনা করছি মমতা ব্যানার্জি, যে নবীন পট্টনায়ককে কিন্তু এটা করতে হয়নি, রাত্রিবেলায় মহাকরণে জাগতে হয়নি, অনেকগুলো বাইট দিতে হয়নি, মমতা ব্যানার্জি দিয়েছেন, জাগতে হয়েছে। তা সত্ত্বেও বলছি, যেভাবে প্রিকশন নেওয়া হয়েছে এবার, সেটা নিশ্চিতভাবে আয়লায় আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা, বা আমফানে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, সেখান থেকে অনেকটা ভালো করতে পেরেছি। এবং সেখানে নিশ্চিতভাবে প্রশাসনের ভূমিকা নিশ্চিতভাবে ভালো, আমাকে স্বীকার করতে হবে। ভালোকে ভালো বলবো না, আমি অন্ধভাবে বিরোধিতা করব। এই কমিউনিস্ট আইডিওলজি পশ্চিমবঙ্গের মাটি থেকে দূর করে দেওয়া উচিত। জনগণ দূর করেছে, কিন্তু আমাদের মনের মধ্যে এখনো এই কমিউনিস্ট ভাবধারাটা আছে যে আমি ছাড়া আর সবাই খারাপ, আমি ছাড়া আর কেউ ভালো করে না, আমি ছাড়া সবাইকে সমালোচনা করতে হবে। এই জায়গা থেকে পশ্চিমবাংলার মানুষকে এই মানসিকতা থেকে বের করবার দায়িত্ব মমতা ব্যানার্জিরই। কারণ পশ্চিমবাংলার মানুষ শুধু ওনাকে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ভোট দেননি, দিয়েছেন সার্বিক মানসিক উন্নতি করার জন্য। এবং পশ্চিমবাংলায় আমরা যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, আমি মনে করি দল মত নির্বিশেষে যেটাকে ভালো বলার ভালো বলা উচিত, যেটা খারাপ সেটা খারাপ বলা উচিত। আর এই আজকে বাদ নিয়ে যখন কথা, আমি আবার প্রথমে যেটা বলেছি এখনো সেটা বলছি, এখানে কাদা ছোড়াছড়ি নয়, 34 বছরে কি করেছিলাম, 10 বছরে কি করেছি সেটা নয়। আসুন না আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে বলি যে আমরা ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াবো। এটা তৃণমূলের সমস্যা নয়, এটা বিজেপির সমস্যা নয়, এটা সিপিএম এর সমস্যা নয়, এটা কংগ্রেসের সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের। আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই, তাহলেই মনে হচ্ছে এই আজকের যে আলোচনা, সেই আলোচনা ফলপ্রসূ হবে।
নতুবা আমাদের কাদা ছোড়াছুড়ি, আমাদের সমালোচনা, এর ফল যেটা, যে মানুষগুলোর জন্য আজকে আমরা আলোচনায় বসেছি, সেই মানুষগুলোর কোনো সমস্যার সুরা হবে না। আমার মনে হয় এই যে নেগেটিভ অ্যাটিটিউড, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আজকে পশ্চিমবাংলার সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, তাই তার বিশেষ দায়িত্ব আমাদের মধ্যে, এই বাংলার মানুষের মধ্যে, যে বাংলার পলিটিক্সের মধ্যে, বাংলার সোশ্যাল কালচারের মধ্যে যে নেতিবাচক, যে নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে, সেখান থেকে উনি সবাইকে বের করে নিয়ে আসুন, এই আশা করবো আমি। আমি দেখে নেবো কে রয়েছেন অনুষ্ঠানে, একেবারে শেষের দিকে চলে এসেছি, সময় আমাদের আর বেশি নেই। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন? যান্ত্রিক গোলযোগ কারণে আমাদের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা দুঃখিত। যেই ফোন করেছেন অ্যাকচুয়ালি নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে এই আজকে বৃষ্টির জন্য, তো সেই জন্য কানেকশন করতে পারলেন না। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, যেতে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু নবান্ন থেকে, সেটাও একটু দেখানো দরকার, সেটা আমি একটু দেখাবো, দেখুন। আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? এত কংক্রিট, সেটা নয়, হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, হয়েছে। জলের স্রোত ছিল, সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? সবটা ভাঙেনি না, মাঝে মাঝে ভেঙেছে। আরেকটা নতুন কাজ হচ্ছিল, সেই কাজ হওয়ার মধ্যে এটা এসে যাওয়ার পরে ওই কাজটাও, যেহেতু পুরো কাজটা কমপ্লিট হয়েছিল না, করে নষ্ট। তার কারণ হচ্ছে এটা তোমরা করতে করতে টাইম নিচ্ছ, কবে শেষ করার কথা? আজকে বলো তো, ক বছর হলো কাজটা করতে? 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? কতদিন ধরে তোমরা মনিটরিং করো? কেন এতদিন টাইম লাগে? না, নো, আমি নিজে দেখেছি, আমি বারবার, আমার 10 বার ঘোরা হয়ে গেল, তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে। প্রতিবারই বলছে হচ্ছে 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 হচ্ছে। কে করছে? না তো ইরিগেশন করছে। আরে ভাই, আমার তো দরকার নেই ওরা করছে কি কে করছে, আমার দেখার দরকার নেই। কাজটাকে নেগলেক্ট করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। টাকা কি কম নিচ্ছে না? টাকাটা টাইম মতো নিচ্ছে না, তাহলে কেন তারা তো ম্যাগনেটিস বার্নিং হোক আর যেই হোক, কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাটাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে। যে কাজটা তৈরি হচ্ছে সে কাজটা কেন এতদিন টাইম লাগছে? আর এগুলো কী করে চট। আর দেখো বিদ্যাধরী ব্রিজ, বিদ্যাধরী নদী প্রত্যেকটা ভেঙে গেছে। আগের বার তাহলে আমফানের পরেও তোমরা কাজ করলে, কত টাকা দিয়েছিলে আমফানের পর, এবং সেই জায়গাগুলো কতগুলো ভাঙলো, তাহলে তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো? কি করব, কোনটা হবে বলো? কাজ করা হয়েছিল সেটা আমাদের ওখানে 2 ধরনের কাজ আছে সুন্দরবনে। একটা হচ্ছে পাকা যে কাজ করা হচ্ছে সেটাতে কোনো ড্যামেজ হয়নি, কিন্তু যে কাঁচা যে মাটির কাজ হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ওভারটপ হয়ে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে আপনাদের সময় যে কাজ করা হচ্ছিল তার 30-40% কাজ ব্রিজ হয়েছে। কারণ যে 2 মিটার উপরে যে সার্জ হয়েছিল নতুন জলে, সেটা একটা ছিল পুরো আমফানে কোন কোন জায়গাগুলো সারানো হয়েছিল এবং তার মধ্যে কত পার্সেন্ট ভেঙে গেছে, কেন ভাঙলো? তাহলে সে যখন জানে জলের স্রোত আসলে আবার ভেঙে যাবে, তাহলে সেই কাজ আমি কেন করলাম? 4 ভাগের জায়গা আমি 1 ভাগ করতে পারতাম, 1 ভাগও আমার টিকে থাকতে পারতো। তাহলে আমি জেনে শুনে কেন বিষ পান করছি? একদম টাকা ছাড়বে না। ইরিগেশনে টাকা ছাড়বার আগে স্টেট, তোমাদের আমি বলছি, পিডব্লিউএম এর ইরিগেশনকে এটা মনে রাখতে হবে। একটা টাস্ক ফোর্স করো, যারা আগে দেখবে টেন্ডার থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার ইট ইজ ইন এ প্রপার ওয়ে অর নট। তারপরে তোমরা কাজগুলো করো। গভর্নমেন্টের টাকা এত সস্তা নয়। প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর ঝড় হবে, কোথার থেকে পাবো? একদিকে কোভিডে বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, একদিকে প্রতি বছর হাজার হাজার, আগের বারও আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে আমফানে। প্রতি বছর একটা নেচারের একটা ফিনোমেনা হয়ে গেছে, একটা হয় দুর্যোগ নয় বন্যা, তো প্রতি বছর এতগুলো করে টাকা জলে ঢালতে পারছি না।
আমি মানুষকে সহায়তা দেবো, জলে আমি এত টাকা ঢালবো না, সেখানে আমাকে অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। আমি বারবার তোমাদের আগের বারও বলেছিলাম গাছের কথা, আমি বারবার বলেছি সেই ঘাসের কথা। ম্যানগ্রোভ যে বললো 5 কোটি পুঁতবে, কোথায় কত পুঁতেছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট? জিজ্ঞেস করো এনভায়রনমেন্টকে, 5 কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো। আগের বারে যে বড় বড় ভাষণ দিল কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট কে আছে? ডাকুনি। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কে দেখে? শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় 5 কোটি ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল, তিনি নিজেও জানেন না যে আদৌ পোতা হয়নি এখনো পর্যন্ত। জয়দেব বাবু, না, এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হলো বার্তাটা, যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক প্রধান এবং তিনি চাইছেন কিন্তু সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে হোক, কিন্তু ওই ঘোগের ঘরে ঘুঘুর ভাষা সেটা হয়ে আছে, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনার ডিপার্টমেন্টেই যারা মন্ত্রী শান্ত্রী তান্ত্রী রয়েছে এবং যে সমস্ত আমলা গামলা ধামলা সব রয়েছে, এরাই কিন্তু ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বার্তাটা স্পষ্ট দিলেন যে টাকা যেন জলে না যায়, এবং তিনি টাকা দিচ্ছে, মনে করুন বালির ভাগ 5টা দেওয়ার জায়গায় 8টা দিচ্ছে। সেটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিমেন্ট বালি মাখা হবে গিয়ে দেখবে দাঁড়িয়ে থেকে? তো এই যে একটা নিচু স্তরে একটা দুর্নীতি হচ্ছে বা নিচু স্তরে একটা কিছু হচ্ছে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝতে পেরেছে এবং তিনি সুস্পষ্ট বার্তা দিলেন যে আর টাকা দেবে না, ইরিগেশন এবং পিডব্লিউ ডিপার্টমেন্টকে আর টাকা দেবে না, টাস্ক ফোর্স গঠন করবে এবং সেখান থেকে পুরো ব্যাপারটা এনকোয়ারি করবে। এবং এখানে আরেকটা জিনিস উনি বলেছেন যে একটা ক্লজ আছে, যারা এই ব্রিজ বা রাস্তা করবে যদি 3 বছরের মধ্যে যে কোনো কারণে ভেঙে যায়, সেই কোম্পানিকে কিন্তু তার মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে হবে এবং তার জন্য কমিশন এবং লিগ্যাল ব্যবস্থা কিন্তু উনি নেবেন। যদি কোনো রাস্তা হয়েছে এবং সেটা 3 বছরের মধ্যে ভেঙে গেছে, যে ঠিকাদার সংস্থা এই রাস্তা করেছে যদি সে সারিয়ে না দেয়, তার থেকে কিন্তু কম্পেনসেশন এবং ক্ষতিপূরণ নেওয়া হবে। আপনারা যদি পুরো সাংবাদিক বৈঠকটা শোনেন, এবং এখান থেকে একটা সুস্পষ্ট বার্তা, স্বচ্ছ একটা ভাবমূর্তি কিন্তু বেরিয়ে আসছে দলের। কেন? আজকে আপনি জানেন দুয়ারে ত্রাণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে ত্রাণ মানে কি? 1000 কোটি টাকা যে দিয়েছেন, সেখান থেকে উনি কিন্তু এবারে আমফানের মতো আর ওই টাকা হাতে হাতে দেবার জায়গা রাখেননি। উনি কিন্তু আমফানের থেকে শিক্ষা নিয়ে এবারে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ অ্যাকাউন্টে, নবান্ন টু অ্যাকাউন্ট, এটা কিন্তু হয়েছে। অর্থাৎ এবার নবান্ন থেকে টাকাগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের অ্যাকাউন্টে সরাসরি যাবে। অর্থাৎ এবারে কিন্তু আগের বারের বিগত 10 বছরের ভুল থেকে উনি অনেক শিক্ষা নিয়েছেন এবং সেই শিক্ষাগুলো নিয়ে কিন্তু উনি স্বচ্ছ ভাবমূর্তি প্রশাসন চালাতে চাইছেন এবং উনি নিজেও অসন্তুষ্ট ওনার ডিপার্টমেন্টের কাজে। এটা হয় আমরা জানি, আমাদের যদি আমরা কোনো সংস্থায় কাজ করি, তার অধস্তন যারা কর্মী বা আরো কর্মী বা যাদের উপর আমাদের ভরসা করতে হয়, তারা সবাই সোজা বা তারা পরিশ্রমী বা তারা সৎ নয়। সেখানে দেখাটা কাজ, মুখ্যমন্ত্রীর কাজ, কিন্তু তিনি সবথেকের মধ্যে মানুষকে ভালোবাসেন, বিশ্বাস করেন। মানুষকে ভালোবেসে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তার পেছনে যদি কেউ ছুরি মারে, দাগা দেয়, বিশ্বাসঘাতকতা করে, সেই জায়গা থেকে কিন্তু জয়দেববাবু তিনি একজন প্রশাসনিক প্রধান, জয়দেববাবু তিনি একজন প্রশাসনিক প্রধান, তাকে সমস্ত দিকে দেখার দায়িত্ব কিন্তু তারই। আজকে যে মানুষগুলো বন্যার জলে ভেসে গেল, যাদের ঘর আজকে জলের তলায় তলিয়ে গেল, এই কথা বলেই দায় কিন্তু এড়ানো যায় না যে আমার দলের লোকেরা আজকে আমাকে ডুবিয়েছে। আপনি একটা সংস্থার প্রধান, আপনার সংস্থা যদি সঠিক সার্ভিস না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু দায়ভার আপনি হবেন। আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনার সংস্থার কর্মীরা আজকের জন্য আপনার আজকে এই অবস্থা হয়েছে। তাই এই দায় তো নিতেই হবে, কারণ আজকে বাঁধ যদি নির্মাণ করা হতো, মানুষ ত্রাণ চায় না, মানুষ চায় না যে মানুষকে হাত পেতে 500 টাকা বা 1000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হোক। মানুষ চায় একটা নিরাপত্তা, মানুষ চায় সরকারের কাছ থেকে একটা সঠিকভাবে তাদের যেন জীবনযাপন করতে পারে, সেই দায়িত্বটুকু যেন সরকার নেয়। আজকে ভাবুন 2011 থেকে 2011 থেকে আমি শুধুমাত্র রাজ্য সরকারের কথা বলছি না, আমি কেন্দ্র সরকারের কথাও বলছি, কারণ কেন্দ্র সরকারও একটা পয়সা কিন্তু রাজ্যে পাঠায়নি।
কেন্দ্র সরকার কিন্তু সোনার বাংলা করার কথা বলেছে। কেন্দ্র সরকার কিন্তু বারবার এখানে এসেছেন, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব এই উপদ্বীপগুলোতে, এই উপকূলবর্তী এরিয়াগুলোতে এসে বহু এখানে মন্তব্য করে গেছেন, বহু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আজকে কেন হেলিকপ্টারে তারা সেই জায়গা দাঁড়াচ্ছেন না? হেলিকপ্টারে ঘুরে পরিদর্শন করা এবং ওপর থেকে বাহবা দেওয়া খুব সোজা, কিন্তু যার বাড়ি ঘরদোর ভেঙে জলের তলায় চলিয়ে গেছে, যার ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠে গেছে, তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করুন তাদের কি অবস্থা হচ্ছে। তাই আমাদের আজকে অনুষ্ঠান এই নিয়ে। একটা কথা আপনাকে আমি শুধু বলি, আজকে রেমডেসিভির নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, বেড নেই, এটা থেকেও কিন্তু শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা করছে। তা আপনি কি তার জন্য প্রধানমন্ত্রীকে শাস্তি দিয়েছেন, না প্রধানমন্ত্রীকে জেল হাজতে দিয়েছেন? অতএব এই জায়গা থেকে মনে রাখতে হবে, রেমডেসিভির, অক্সিজেন, বেড, ভ্যাকসিনে এরকম সরকারের ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার সরকার ঘুরে দাঁড়াচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকারও কিন্তু তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। এই ঘুরে দাঁড়াবার সদিচ্ছাটাকে আপনি কুর্নিশ করুন, স্যালুট করুন। তিনি বলছেন যে টাকা যেন জলে না যায়, আমি বারবার টাকা দেবো, সেই টাকা কেন জলে যাবে, কেন বাঁধগুলো ভেঙে পড়বে, কেন ব্রিজগুলো ভেঙে পড়বে, কেন গাছ লাগানো হবে না? এটাই কিন্তু অল্টারনেটিভ রাজনীতিতে মানুষ যদি তার মানে যে কোনো রাজনেতা যদি তার ভুলটাকে খুব তাড়াতাড়ি শুধরে নিতে চায়, বা সেই ভুল থেকে শিক্ষা নিতে চায়, বা ভুলের মাসুল দিয়ে মানুষকে তাদের সামনে গিয়ে ক্ষমা ভিক্ষা চায়, মানুষ কিন্তু সেই নেতার উপরই ভরসা রাখে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। প্রতিবার হয়তো তার কাজে ভুল থেকে গেছে, কিন্তু সেই ভুলটাকে তিনি স্বীকার করেছে, ধামাচাপা দেয়নি। তিনি বারবার তার ভুলটাকে স্বীকার করে জনগণের কাছে বার্তা দিয়েছে যে আমি কাজ করতে গিয়ে ভুল করেছি, হয়তো ভুল হয়েছে, কিন্তু সেই ভুলের জন্য আমি কিন্তু ক্ষমা প্রার্থী এবং আমি ভুলটাকে সংশোধন করতে চাই। আমাদের সময় একেবারে সীমিত। আমাদের সাথে এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি অমিত বাবু কিছু বলছেন, অমিত বাবুকে দিয়ে শেষ করবো। অমিত বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন মহিলা যে ভুলটাকে ভুল বলে, ঠিকটাকে ঠিক বলে, এবং সেটা পাবলিকলি বলে। এই দায়িত্বহীন কথা একমাত্র বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। নরেন্দ্র মোদী মতো বড় বড় কথা বলেন না। কত টাকা হেলিকপ্টারের জন্য পশ্চিমবাংলা নির্বাচনে এসে খরচা করলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, তার যদি অর্ধেক টাকা দিত তাহলে সুন্দরবনের উন্নয়নে অনেক কাজ হতো। একটাও সুন্দরবন অঞ্চলে গিয়ে এখন একটা কথা বলছেন না। নারদা কাণ্ডে যাদের নাম চার্জশিটে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে আমরা টিকিট দেবো না, তাদেরকে আমরা কোনো রকম ভাবে পার্টিতে রাখবো না। একদম ঠিক কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই কিন্তু আজকে রাজ্যের মন্ত্রী এবং তারাই কিন্তু আজকে রাজ্যের বড় বড় দপ্তর সামলাচ্ছে। এটাই হচ্ছে রাজনীতি। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। ভুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মনে করেন যারা যোগ্য তাদেরকে দিয়ে কাজ করায়। এটাও বলুন দীপঙ্কর বাবু, তারাই আজকে বিরোধী দলনেতা। সেটাও বলুন, তারাই এখন বিজেপির মুখ। বিরোধী দলনেতাটা কেন তারাই এখন বিজেপির মুখ। আপনি একটু সাপোর্ট করে দিচ্ছেন অমিত বাবুকে। অমিত বাবু এটা ভুলে গেছিল বলতে। যাই হোক, না সাপোর্ট বলুন অমিত বাবু বলুন। উনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, আপনি তৃণমূলের প্রতিনিধি। আরে বিশেষজ্ঞ তো ঠিক কথাই বলবেন। বিশেষজ্ঞরা কি কখনো ভুল বলতে পারেন, কারো পক্ষে কথা বলতে পারেন? এটা তো স্বাভাবিক। আসুন সবাই মিলে আমরা পশ্চিমবাংলার উন্নয়নের কথা ভাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি। উনি যেমন নিরপেক্ষ কাজ করে, সবার সঙ্গে নিরপেক্ষ কাজ করে। মমতা ব্যানার্জি হোক আর আমরা একই কথা বলছি। উনি পশ্চিমবাংলার এই জন্যই মানুষ বাংলার মেয়েকেই চায়, মমতাকেই চায়। যখন আপনাদের দলে তারা থাকবে, তারা সবাই স্বচ্ছ, তারা সবাই ভালো কাজ করছে। যেই মুহূর্তে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে যত রকম অপবাদ, যত রকম সবকিছু সেই ব্যক্তির উপর আঘাত হবে, কারণ তিনি এখন তার দলে নেই। এটা মনে হয় একটা রাজনীতির ট্রেন্ড, আর এইটাকে ফলো করেই মনে হয় আগামী দিনে রাজনীতি এগিয়ে যাবে। তবে আমরা বারবার বলি যে আমরা সাধারণ মানুষের কথা বলবো এবং এইভাবেই আমরা সমস্তভাবে যেরকম আমরা দেখতে পাবো যে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অমিত বাবু, শান্তনু সিং, নিরঞ্জন বাবু, জয়দেব বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি।
ইয়েসের তাণ্ডবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে আজকে জলমগ্ন হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে এবং সাধারণ মানুষ আজকে গৃহহীন ঘরহীন এবং রাস্তায় তারা চলে এসছে। এই পরিস্থিতি থেকে কালকে নরেন্দ্র মোদী আসছে, প্রধানমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রীও যাচ্ছেন বিভিন্ন সফরে। দেখবার বিষয় এই সফরে যাওয়ার পর এই মানুষগুলো কতটা স্বস্তি পায়, এই মানুষগুলো কতটা আশ্রয় পায়, আদৌ কি পাবে, না শুধুমাত্র নামহীন একটা কথা হিসাবে রয়ে যাবে যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সফরে এসেছিলেন। অপেক্ষায় থাকবো, সমস্ত খবর আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। আর আজকে আমি দীপঙ্কর এখান থেকে বিদায় নিচ্ছি জানতে চাই অনুষ্ঠান থেকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।